স্টুডেন্টস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আগের ক্লাসটাতে কতজন ছিল প্রেজেন্ট? 40+ ছিল। তাহলে কি আমি এক্সপেক্ট করতে পারি 40 মতো নয়টা থাকবে? নয়টা 9টা 10 পর্যন্ত একটু ওয়েট করি। আচ্ছা। Yes. মামুন, আসসালামু আলাইকুম স্যার। কলেজটাই করো, ওই আমাকে হোস্ট করো। জি, ওকে স্যার।
কি ক্লাস ছিল এর আগেরটা? কি ক্লাস ছিল নূর? গতকাল না না, এখন আজকে। আজকে তো আপনারটাই। না না, সেটা তো 9টা। এর আগেরটা এর আগে তো কোনো মেসেজ আসেনি। 7টা থেকে কোনো ক্লাস হয়নি আজকে? হয় নাই তো স্যার, আপনারটাই তো। আমারটা তো 9টা থেকে, কিন্তু 7টা থেকে ইউজুয়ালি ক্লাস শুরু হয় না? জি স্যার, আজকে 7টা থেকে কোনো ক্লাস ছিল না স্যার। ছিল না স্যার। ও আচ্ছা, আজকে কোনো শিডিউল ক্লাস ছিল, সেটা বোধহয় হয়নি না? ওই টিচার বোধহয় অ্যাভেলেবল ছিল না, তাই কি? 2-3 দিন ধরে স্যার, স্যার অন্য মানে শিডিউল চেঞ্জ অনুযায়ী চেঞ্জ হইতেছে। এখন একটু শিডিউল টিডিউল চেঞ্জ টেঞ্জ হবেই। যাই হোক, অসুবিধা নাই, আমরা ক্লাস শুরু করি। আহ, গতদিন আমরা পার্টনারশিপটা শুরু করেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, টুকটাক কিছু আলোচনাও করেছিলাম। তো পার্টনারশিপের অ্যাকচুয়ালি আমি 3টা ক্যাটাগরিতে বা 3টা সেগমেন্টে আপনাদের সাথে ডিসকাশনে যাব। এক নম্বর হচ্ছে আমি কিছু আলোচনা করব ফার্স্টে, দেন আমরা মাল্টিপল চয়েসে যাব, এবং শেষের দিকে আমরা কিছু ম্যাথসে যাব। সো আপনারা যেহেতু সবাই কম বেশি নিশ্চয়ই এসএসসি বা এ লেভেল পরীক্ষাতে ম্যাথস করেছেন, এটা ওই অনেকটা পাটিগণিত টাইপের অঙ্ক। ওই ম্যাথস গুলো আমরা করব, বিকজ আমরা জানি যে পার্টনারশিপে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। কতদিন আমি একটা বিষয় নিয়ে আলোচনাও করেছিলাম আপনাদের সাথে, ক্যাপিটালের উপরে প্রফিট ডিস্ট্রিবিউশন ডিপেন্ড করে নাকি ইকুয়ালি হয় ডিস্ট্রিবিউশন গুলো, এগুলো নিয়ে টুকটাক ছোটখাটো কিছু কিছু আলাপ করেছি। খুব একটা কমপ্লেক্স লেভেলে আমরা আলোচনা করি নাই। তো ওই আমরা যখন ম্যাথস গুলো করবো তখন আপনারা দেখতে পাবেন যে বেশ কিছু কমপ্লেক্সিটি এই পার্টনারশিপের মধ্যে আছে, এবং পার্টনারশিপে বেশ কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। হোপ যে পার্টনারশিপে আপনাদের খুব বেশি প্রবলেম তারপরে থাকবে না। কন্ট্রাক্টের তো একটা বড় অংশ আমরা শেষ করেছিলাম। আমি ক্লাসের শেষের দিকে পার্টনারশিপে আরো কিছু মাল্টিপল চয়েস আপনাদেরকে শেয়ার করব। মোটামুটি বলা যায় যে শুধু বিজনেস লতে এই 50 মার্কের জন্য আপনাদের 500-600 অবজেক্টিভ কিন্তু পড়তে হবে, এবং এটা যদি করা যায় তাহলে আপনারা এই সাবজেক্টে, যদি এই 500-600 যাই হোক না কেন নাম্বারস, এটা যদি করে বা এটা যদি পড়ে হলে যেতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় না এটাতে খুব একটা আটকাবে না। আর সিএতে 50-এর জন্য 500-600 অবজেক্টিভ পড়াটাই বরং লজিক্যাল। এর কম জানা থাকলে হয়তো সিলেবাসটা কভার হবে না, এরকমই মনে হতে পারে। এনিওয়েজ, আমরা আপনারা যারা ফার্মে 2-1 জন যারা যারা আছেন, আজকে ক্লাসের মধ্যে কেউ আছেন যিনি ফার্মে আছেন? একটু দেখতে চাই। আর্টিকেলশিপ পিরিয়ডের মধ্যে আছেন কেউ? এনিবডি? নোবডি? আচ্ছা, আমি গত ক্লাসে এই কথাটাও বলেছিলাম যে পার্টনারশিপ ফার্ম গুলোর বিজনেস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তার পার্টনাররা কিভাবে ফার্মটাকে পরিচালনা করছেন। আমরা এটা শুনেছি যে পার্টনারশিপের মধ্যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই জাতীয় পার্টনার থাকে। আমরা এটাও আলোচনা করেছিলাম পার্টনারদের মধ্যে যদি একজন ইনসলভেন্ট হয় তাহলে পার্টনারশিপের কি হয়, মাইনর যদি পার্টনারশিপে চলে আসে কোনোভাবে, সে কি পার্টনার হিসেবে আখ্যায় তাকে দেয়া যাবে কিনা, এই আলোচনা কিন্তু আমরা গত ক্লাসগুলোতে করেছিলাম। ফার্মে থাকার কথা এই কারণে জিজ্ঞেস করেছি যে যেহেতু আমরা সিএ প্রফেশনকে বিলং করছি, এবং বাংলাদেশে অনেকগুলো সিএ ফার্ম আছে যেগুলো পার্টনারশিপ, মোর দ্যান ওয়ান পার্টনার নিয়ে, মানে মোর দ্যান ওয়ান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়ে ফার্ম থাকলে কি হতো, দেখা যেত অনেক সময় অনেকগুলো জিনিস বা অনেকগুলো টপিক ফার্মের সাথে মিলে যেত। এটা একটা সুবিধা ছিল। যাই হোক, আপনারা যেহেতু ফার্মে নাই, আমিও যখন আলোচনাগুলো করব আমি সেভাবে চিন্তা করে করব যে আপনারা তো ফার্মে নাই, সেভাবে করে আলোচনাগুলো করব। আমার মনে হয় না আপনাদের খুব একটা প্রবলেম এটাতে হবে। তো গতদিন আমরা কয়েকটা বিষয় আলোচনা করেছিলাম, যেমন পার্টনারশিপটা কি, কে পার্টনার হতে পারে, তারপরে হচ্ছে পার্টনারশিপের যে ফার্ম এই জিনিসটা কি জিনিস, ফার্ম নেমটা কি জিনিস এইটা, এবং হচ্ছে পার্টনার কাকে বলা হয়। আবার যদি বলি যে ফার্ম কি, ফার্ম হচ্ছে আপনারা দেখবেন যে কোনো একটা বিজনেস যদি একজন করে, আমার প্রশ্নের উত্তর দিবেন, মনোযোগ দিয়ে একটু শোনেন, আমি জিজ্ঞেসও করতে পারি। কোন বিজনেস যদি একজন মাত্র ব্যক্তি মালিক হন এবং তিনি যদি অপারেশন করেন, তাহলে সেই বিজনেসকে কি ধরনের বিজনেস বলা হয়? এক মালিকানা। এক Sole মালিকানা বা proprietorship. বাংলা সোল প্রোপ্রাইটরশিপ, যাই হোক। আর
ওপিসি বলা হয়েছে, একজন ওপিসি। হ্যাঁ, আর একজন ব্যক্তি যদি কোনো কোম্পানি তৈরি করে তাহলে তাকে বলা হবে ওপিসি। এখন সব এক মালিকানাধীন প্রতিষ্ঠানকেই কি আমরা ওপিসি বলবো? না স্যার। না স্যার। বলবো না, বিকজ আমরা জানি যে ওপিসি মানে কি, ওয়ান পার্সন কোম্পানি। এই যে একজন ব্যক্তি যদি কোম্পানি তৈরি করে, এখন একজন দোকানদার, মুদির দোকানদার, সে যদি কোম্পানি একটা সরি সে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে তাহলে তো আমরা সেটাকে কোম্পানি বলবো না। কামাল সোল সাইলেন্ট করতে ট্রেডার। হবে, কামাল। হ্যাঁ, কামাল যখন কথা বলবেন তখন সাইলেন্ট অফ করবেন, ওকে। আর যদি সেই দোকানের মালিক তার ব্যবসা নিয়েই যদি কোম্পানি করতে চায় তাহলে কি সে কোম্পানি করতে পারবে? একটা দোকান, মুদির দোকান, কোম্পানি করতে চায়, পারবে? কি মনে হয়, পারবে না কি নাকি পারবে? কি মনে হয়? আপনাদের সঠিক উত্তর দিতে হবে এমন কথা নেই, আপনার লজিক কি বলে? পারবে না স্যার, পারবে সম্ভবত। না স্যার। পারবে, কেন পারবে না? সেটা স্যার কি ব্যবসা না? কারণ স্যার তার তো মূলধন খুবই কম, সে কিভাবে তাতে কি কোম্পানি হয়েছে? দিবে? মূলধন কম, এরকম কোনো লিমিটেশন আছে যে মূলধন এত টাকা হলে করা যাবে? না স্যার। তাহলে পারবে। সে মূলধন যদি ধরো রিকোয়ারমেন্ট আছে, আমাদের দেশে মূলধন রিকোয়ারমেন্ট দিয়েই দিল 5 লাখ টাকা, সে মূলধন 5 লাখ টাকা দিয়ে করতে পারবে না? তার 5 লাখ টাকার পণ্য তার দোকানে থাকতে পারবে না? পারবে। সুতরাং একজন ব্যক্তি যেহেতু এই সুযোগটা গভর্নমেন্ট দিয়েছে 2 ইয়ার্স ব্যাক, 2 ইয়ার্স না, 2023 সাল, গত বছর যেহেতু সব সুযোগটা দিয়েছে, সুতরাং একটা মুদির দোকানদারও কিন্তু একটা কোম্পানি তৈরি করতে পারবে। তাহলে আমরা তিনটা জিনিস, আমরা কিন্তু কোম্পানি আইডিয়ারও বিষয়গুলো এখানে আলোচনা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ওপিসি, একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক কোম্পানি। এই তিনটার কথা আমরা কোম্পানি একটা পাই। পার্টনারশিপে আমরা যেটা পড়ছি এখন, পার্টনারশিপে কোনোভাবে এক মালিকানাধীন কোম্পানি পার্টনারশিপ কোম্পানি হতে সরি পার্টনারশিপ ফার্ম হতে পারে না, রাইট? পারে কি? একজন ব্যক্তি পার্টনারশিপ ফার্ম করতে পারে? না স্যার, একজন ব্যক্তি পারে না। না না স্যার। স্যার, পারবে না। মানে কিন্তু বলাই হচ্ছে পার্টনার, তার মানে দেয়ার মাস্ট বি অ্যাটলিস্ট 2 পার্সনস, রাইট? জি স্যার। এই যে দুইজন বা ততোধিক ব্যক্তি মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করছে, সেই প্রতিষ্ঠানটাকে আমরা কি বলবো? পার্টনারশিপ ফার্ম। ফার্ম। যারা পার্টনারশিপ ফার্ম তৈরি করছে তাদেরকে কি বলবো? পার্টনার। 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 আর যদি সেই পার্টনারশিপ ফার্মের একটা নাম থাকে তাহলে সেটাকে কি বলবো? ফার্ম নেই। যেমন আমি যে প্রতিষ্ঠানের বা যে অডিট ফার্মের পার্টনার, আমার প্রতিষ্ঠানটা একটা পার্টনারশিপ অডিট ফার্ম। তাহলে আমার ফার্মের নাম কি? রহমান আনিস এন্ড কোম্পানি। তাহলে আমার ফার্মটা হচ্ছে একটা পার্টনারশিপ ফার্ম। এখন আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম কয়েকটা ক্যাটাগরিতে যে কারা কারা পার্টনার হতে পারে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এখন প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। দুটো কোম্পানি কি একটা পার্টনারশিপ ফার্ম করতে পারবে? না স্যার। না স্যার, ওনারা জয়েন্ট ভেঞ্চার করতে পারবে। জি স্যার, পারবে না। রাইট, পারবে না। তারপর হচ্ছে বিদেশি কোনো ব্যক্তির সাথে কি আমি পার্টনার, আমি তো বাংলাদেশি, আমি কি পার্টনারশিপে যেতে পারবো? স্যার যদি না যুদ্ধ স্যার। বা এরকম না থাকে তাহলে যাবে স্যার। হ্যাঁ সরি, কি যৌথ? এনিমি কান্ট্রি না হলে স্যার রাইট, সমস্যা। পারবো। এক কথা হচ্ছে পারবো, শুধু এনিমি কান্ট্রি যদি কাউকে আমরা সিলেক্ট করি, অর্থাৎ গভর্নমেন্ট সিলেক্ট করে, তাহলে তাদের সাথে পারবো না। এরপরে কোনো ইনসলভেন্টের সাথে কি পার্টনারশিপ করা যায়? করা যাবে। স্যার যদি সে প্রুভ হয় তাহলে একটু সেক্ষেত্রে বুঝি করা নাই, আবার যাবে না বলেন। স্যার। যদি সে প্রুভড হয় যে ইনসলভেন্ট হ্যাঁ, সেক্ষেত্রে ইনসলভেন্ট করা মানে যাবে না। ইনসলভেন্ট মানে আমি যখন ইনসলভেন্ট বলবো তখন কিন্তু প্রুভড, জি স্যার, সেক্ষেত্রে করা যাবে না তার স্যার। মানে কোর্ট কেসে নাই, অর্থাৎ তিনি অ্যাপ্লাই করেছেন, আমরা গত ক্লাসে এইটাই আলোচনা করছিলাম, অ্যাপ্লাই করেছেন, সিদ্ধান্ত আসে নাই, টিল দেন করা যাবে। যদি গভর্নমেন্ট কোর্ট যদি ঘোষণা দিয়ে ফেলে তাহলে দ্যাট ক্যানট বি। গত ক্লাসে আমি কয়েকজনকে দেখতে পাইনি, আমার যতদূর মনে পড়ে তারা আজকে 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 জয়েন করেছেন। গত ক্লাসে তারা কেন আসেন না আমি দু একজনকে জিজ্ঞেস করি। গত ক্লাসে আমি নেহাকে দেখে নাই। নেহা, জি স্যার। আপনি গত ক্লাসে ছিলেন না? না স্যার, ছিলাম না আমি। স্যার আচ্ছা, আমি একটু তারপরে বাইরে ছিলাম তো, আস্তে আস্তে মানে টাইম ক্রস করে গেছে। ঠিক আছে। আমি না, গত ক্লাসে আপনাকে আমি দেখি নাই।
স্যার আমরা বাসা এক্সচেঞ্জ করেছি এই জন্য ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারিনি ভালো মতো। তারপরে তারপরে তাহমিদুর ছিলেন বোধহয় গত ক্লাসে, যারা ছিল। স্যার আমি ছিলাম না স্যার। তাহমিদুর ছিলেন না, হ্যাঁ আপনি কেন ছিলেন না? স্যার একটু স্যার কাজ ছিল স্যার রাতের বেলা। এত জরুরি? জি স্যার, বাইরে ছিল। আচ্ছা, রাকিব ছিলেন না গত ক্লাসে। 869 রুল একটা বড় অংশই ছিল যারা আজকে আছেন। যাই হোক, আমরা আসি। রাকিব ছিলেন গত ক্লাসে? আসসালামু আলাইকুম স্যার। না স্যার। হ্যাঁ, তার মানে আমার মেধা শক্তি ভালো আছে, এখনো মনে আছে আপনাদের কথা। ওকে, আমরা আর একটু আলোচনা করেছিলাম যে কোনো বিদেশি অ্যাম্বাসেডরের সাথে কি আমরা পার্টনারশিপে যেতে পারবো? না স্যার, যেতে না পারবো না। স্যার। যদি সে জব ছেড়ে দেয় সেক্ষেত্রে স্যার যাবে, বা রাইট, সেটাও আমরা আদারওয়াইজ আলোচনা করেছিলাম। আপনাদের মনে আছে ওই যে কি জানো বাংলাদেশে এসছে, আমেরিকান এম্বাসিডি উনি পিটার চাকরি হাস। ছেড়ে এখন পিটার হাস। জি স্যার, পিটার হাস একটা কোম্পানির এই হিসেবে আসছে আর কি। রাইট। ওকে, আজকে আমরা নতুন করে আলোচনা শুরু করি। পার্টনারশিপ ফার্মের যারা পার্টনার তারা ওই ফার্মের মালিক কি মালিক না? মালিক। মালিক। কনফিউশন? তারা ওই ফার্মের মালিক তারা সবাই কো ওনার। না। কো-ওনার ভিন্ন জিনিস। আমি কো-ওনারের সাথেই তো আপনাদেরকে পার্থক্য করাতে চাচ্ছিলাম। পার্টনারশিপ এবং কো-ওনারশিপের মধ্যে কিছু তফাৎ আছে। পার্টনাররা একজন আরেকজনের এজেন্ট হয়। অর্থাৎ ধরুন আমার পার্টনার একটা অডিট করেছে। অডিট করেছে বলতে সে ডকুমেন্ট চেক টেক করেছে, না অডিট রিপোর্টে সিগনেচার হবে। বিং এ পার্টনার অফ দ্য সেম ফার্ম, I can sign on the audit report, but co-ownership-এর ক্ষেত্রে যদি আমি আসি, co-ownership কি? ধরেন এই মুত্তাকিন আর আমি হচ্ছে দুই ভাই। তো আমার ছোট ভাই, আমিও তার বড় ভাই। আমরা দুই ভাই আমাদেরকে রেখে আমাদের বাবা মারা গেলেন। এখন আমরা সম্পত্তির 50-50 করে ভাগ পেলাম সাপোজ। তাহলে ও আর আমি আমাদের সম্পত্তির co-owner। এখন ওর অংশতে সাপোজ সে 50%, এই যে জমির 50% অংশতে যদি শাকসবজি চাষ করে, আমি কি সেই পুরো শাকসবজি ভক্ষণ করতে পারবো? কিংবা আমি ওখানে কি না। ইন্টারফেয়ারেন্স করতে পারবো? পারা যাবে না, যেটা এই পার্টনারশিপে সম্ভব। পার্টনারশিপে একটা অডিট বা একটা জব বা যে কোনো একটা অ্যাসাইনমেন্ট যদি কেউ পায়, তাহলে একজন আরেকজনকে বলতে পারে যে কাজটা তুমি করে দাও। আরো একটু এক্সাম্পল দিয়ে বলি, আপনাদের ভবিষ্যতে এগুলো যখন আপনার অডিট ফার্মে যাবেন কাজে লাগবে। ধরুন আমার নাম তো ওয়াহিদ মুরাদ, আমার একজন পার্টনার আছেন, তার নাম হচ্ছে জিল্লুর রহমান। আমি একটা কাজ পেয়েছি, অডিট কাজ পেয়েছি বা কনসালটেন্সি কাজ পেয়েছি। আমি অডিটটাই ধরি, কারণ অডিটে তো সিগনেচার ম্যান্ডেটরি, কনসালটেন্সি কাজে সিগনেচার ম্যান্ডেটরি না। অডিটে আমি সব অ্যাসাইনমেন্টটা পাওয়ার পরে, এনগেজমেন্ট পাওয়ার পরে আমি কাজ করলাম। কাজ করার পরে যখন অডিট রিপোর্ট সাইন করব, এট দ্যাট টাইম আমার একটা অ্যাসাইনমেন্ট আসছে দেশের বাইরে থেকে। সাপোজ আমি জাপান যাচ্ছি বা জাপান গিয়েছি। এই সময়তে আমাকে এই অডিট রিপোর্টটা দেওয়ার কথা, কারণ ক্লায়েন্টের সাথে আমার ডেডলাইনটা এভাবে সেট করা ছিল। ক্লায়েন্ট জানে যে আজকের তারিখে আমি আমার অডিট রিপোর্টটা পেয়ে যাবো অডিটরের কাছ থেকে। ওই দিন আমি বাংলাদেশে অ্যাভেইলেবল না, তাহলে জিল্লুর রহমান কিন্তু এই অডিট রিপোর্টে সে ডকুমেন্ট অ্যাজ ইউজুয়াল একবার শুধু দেখবে, কারণ অডিট তো কমপ্লিট। দেখে জিল্লুর রহমান এটাকে সাইন করতে পারছে। এইটা হচ্ছে এজেন্সি রিলেশনশিপ। তার মানে পার্টনারশিপে কিন্তু এজেন্সি রিলেশনশিপ থাকার সুযোগ আছে, যেটা কো ওনারশিপে নাই। কো ওনারশিপে কি সবসময় ব্যবসা থাকে, এবারে সম্পর্কটা কি ব্যবসা কেন্দ্রিক হয়? জিম? না স্যার, সব সময় না। এই যে আমি একটু আগে বলছিলাম যে আপনি আর আমি একটা সম্পত্তির 2/1 মালিক। তার মানে এখানে কি ব্যবসায়িক সম্পর্ক আছে? আমার কি ইন্টেনশন যে এই জমি আমি বিক্রি করে দিব, কিংবা আপনার কি ইন্টেনশন জমি বিক্রি করে দিবে এবং এই এই বাবার কাছ থেকে পাওয়া জমিটা আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে তার কাছ থেকে নিলাম? উই ডিডন্ট বাই ইট, আমরা তো কিনেই নাই, তাহলে বেচবো কি? আর যাহা কেনা আছে তাহাই তো ব্যবসা হয়। না কিনে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন হাউ মাচ প্রফিট ইউ আর্নড? তার মানে এখানেও কিন্তু পার্থক্য আছে যে কোওনারশিপ একটা প্রফিটেবিলিটি জাজ করা যায় না, যেটা পার্টনারশিপে যায়।
কোওনারশিপে কিন্তু মালিকানা সত্ত্ব এই পার্টনারশিপের মতো ক্যালকুলেশন হয় না। বাংলাদেশের যে সম্পত্তি, বাংলাদেশ তো মুসলিম শরিয়া ভিত্তিক জমি জমা ভাগ হয়, আপনারা জানেন। মুসলিমদের জন্য মুসলিম, হিন্দুদের জন্য হিন্দুদের যে আইন বা অন্যান্য জি ধর্মাবলম্বীদের তার নির্দিষ্ট আইনে হয়। তো বাংলাদেশে যে জমিটার ভাগ যদি পিতা অথবা মাতা যদি মারা যেয়ে থাকেন, তাদের সম্পত্তিগুলো যদি তিনি ডিস্ট্রিবিউট করে না যান লিখিতভাবে, তাহলে এটা কিভাবে ভাগ হয়? মুসলিম শরীয়তে যেভাবে বলা আছে, তাই না? 2 ভাগ জি 8 ভাগ, মানে বড়রা একটু কম পায়, 8 ভাগের 1 ভাগ, এরকম বোধহয় নিয়মটা, আমি অত ভালো জানি না। এই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে ভাগাভাগি হয়। হোয়ার পার্টনারশিপে কি তাই হয়? পার্টনারশিপে কি বলা হয় তুমি ভাই ছোট জন, তুমি ছোট মানুষ, 5 বছরের ছোট, তুমি পাবা 3 ভাগের 1 ভাগ। আমি বড় সবার থেকে আমি পাবো 4 ভাগের 1, সরি 2 ভাগের 1 ভাগ। ও মেজে ও পাবে 3 ভাগের 1 ভাগ। এইভাবে হয়? এইভাবে হয় না। পার্টনারশিপে না কতগুলো স্যার। ফর্মুলা। কি ফর্মুলা? যদি পার্টনারশিপ এগ্রিমেন্টের মধ্যে কোথাও বলা না থাকে পার্টনারশিপ কিভাবে ভাগ হবে, তাহলে প্রফিট কিভাবে ভাগ হবে? স্যার ইকুয়াল ভাগ হবে। ইকুয়ালি ভাগ হবে। যদি পার্সেন্টেজ করা থাকে তাহলে পার্সেন্টেজে, যদি ক্যাপিটালের উপর ডিপেন্ড করে হয় তাহলে ক্যাপিটালের উপর। এরকম ভাবে হয়, তাই তো? আমরা যেটা শুনে আসছি, দেখে আসছি। তাহলে কোওনারশিপের সাথে এখানেও একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে হয়, কোওনারশিপ কি এগ্রিমেন্টের মাধ্যমে হয়? পিতা মারা যাওয়ার সময় কি সন্তান দুজনকে পাশাপাশি রেখে বলে তোরা একটা এগ্রিমেন্ট কর, তুই অর্ধেক নিবি তুই অর্ধেক নিবি, এইভাবে হয়? না স্যার। না স্যার। এখানেও একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে বেশ কয়টা পার্থক্য আমরা এই দুইটার মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে আমি স্পেসিফিক্যালি যদি বলি, পার্টনারশিপ এবং কোওনারশিপ এক জিনিস নয়, রাইট? দুইটাকে আলাদা করতে হবে। তাহলে এই যে আমি একটা কথা বললাম যে এরা একজন আরেকজনের এজেন্ট হয়, তাহলে তো এজেন্ট যদি হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এই ফার্মের যদি কোনো দুষ্কর্ম হয়ে থাকে, এই ফার্মের এক পার্টনার যদি কোনো খারাপ কাজ করে থাকে, আইন বিরোধী কোনো কাজ করে থাকে, তাহলে আর এক পার্টনার কি বাইন্ড হয় কি হয় না? ফার্ম কি বাইন্ড হয় কি হয় না? অর্থাৎ ফার্মের দায়বদ্ধতা আছে কিনা? আর এক পার্টনার বলতে পারবে ওই আকামটা তো ও করেছে, আমি করি নাই, সুতরাং আমি এই দায় দায়িত্ব নিব না। এটা পারবে? না স্যার, এটার সুযোগ নেই স্যার। না স্যার, পারবে সুযোগ না। নাই। হ্যাঁ, এখানে একটা কথা আছে। কথাটা কিরকম? আমি আমাদের অডিট ফার্মের কথা যদি বলি, ধরুন আমাদের একটা অডিট ফার্মের 5 জন পার্টনার। একজন পার্টনারের কোন একটা বিশেষ কাজে রেগুলেটরি অথরিটি একটা ওই পার্টনারের এগেইনস্টে, নট আদার পার্টনার্স, ওই পার্টনার এগেইনস্টে কোন একটা শাস্তি আরোপ করেছে। ধরুন 5 লাখ টাকা জরিমানা করেছে। তাকে 1 বছরের জন্য লিস্টেড কোম্পানির অডিট করতে পারবে না, সে এইটা বলেছে। সে ব্যাংকের কাজটা করতে পারবে না বলেছে। তাহলে বাকি পার্টনাররা কি করবে? পারবে কি পারবে না? পারবে না স্যার, দায় সবার ডিপেন্ডস। উপরে বর্তাবে। জি। না, ইট ডিপেন্ডস। এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। আমি এখানে কতগুলো নাম বলেছি আপনাদেরকে, যেমন লিস্টেড কোম্পানি অডিটের কথা বলেছি, আমি ব্যাংকের কথা বলেছি। আমি আবার বলি একটা কথা মনে রাখবেন কেমন, সিএতে কোন প্রশ্নের জবাব খুব দ্রুত আগের উত্তরকে কেন্দ্র করে দিবেন না। আগের উত্তরটাকে আমি দিয়েছি আপনাকে কনফিউজ করার জন্য, আর আপনি কনফিউজ হয়ে গেছেন। জি স্যার। আমি আপনাকে বায়াস করার জন্য প্রশ্ন করেছি, কথা বলেছি, আপনি ওইটাতে বায়াস হয়ে গেছেন। যেমন আমরা সবাই বলি না 2 আর 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এরপর আপনি বলে ফেলবেন 5 দুগুণে 10, অথচ সেখানে 5 দুগুণে 10 ছিল না, অন্য একটা কিছু ছিল। আপনি ওটা খেয়াল করেন না। আপনি যেহেতু সিরিয়ালি বলে যাচ্ছেন, আমি প্রথম 3টা আপনাকে সুযোগ করে দিলাম বলার, আপনাকে বায়াস করার জন্য প্রথম 3টা বলে দিলাম। এই জন্য সিএতে আগে কি বলা ছিল তার উপরে ডিপেন্ড করে পরের উত্তর দিবেন না। পরের উত্তরটা এক্সক্লুসিভ, শুধু ওইটাকেই চিন্তা করবে এইটার কি হবে। এক বাচ্চা আর এক বাচ্চাকে প্রশ্ন করছে, বলতো MOTHER মোতাহার না আতাহার, আসলে উত্তরটা কি? সে খুবই স্বাভাবিকভাবে প্রথম বলবে, যেহেতু বাচ্চা মানুষ সে তো বলবে মোতাহার, যেহেতু এম আছে, এটা তো আতাহার হওয়ার কথা না। আসলে কি? আমার কথা বোঝেন নাই আপনারা? মাদার। মাদার্স। এখন আপনি তো স্যার আমাকে প্রশ্ন করেছেন মোতাহার না আতাহার, তাহলে এই উত্তর এর মধ্যেই থাকবে, এটা কি ঠিক? মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে এমনও কোশ্চেন থাকতে পারে যেটাতে 4টা যদি অপশন থাকে, একটা উত্তর নাও থাকতে পারে। হোয়াট উইল ইউ ডু? আপনি কখনো শুনেছেন আপনার এই শিক্ষা জীবনে যে আমাকে উত্তর করতে বলেছে কিন্তু প্রশ্নের একটার মধ্যে, ওই 4টা অপশনের একটার মধ্যে উত্তর নাই? শুনেছেন কখন আগে?
দিস ইজ সিএ। আপনাকে স্কিপ করে যেতে হবে, দেন ইউ উইল গেট মার্ক। কারণ আপনি তো জানেন যে এখানে কোনো উত্তরই নাই, এটাও হতে পারে। সো এরকম কিছু নতুন নতুন জিনিস আপনাদেরকে, আমি কমপ্লেক্স বলবো না, আমি বলবো যে নতুন নতুন জিনিস আপনাদেরকে জানতে হতে পারে, বুঝতে হতে পারে। এনিওয়েজ, আমি যেটা বলছিলাম যে এই যে আহ, আমি কি আলোচনা করছি সেটা আবার একটু বলেন তো কামাল, কি প্রসঙ্গে আমরা এতক্ষণ ধরে আসছিলাম এই এই জায়গাতে? জি স্যার, একজন পার্টনার যদি কোনো কারণে যদি নিয়ন্ত্রক সংস্থা থেকে যদি কোনো কারণে ব্যান হয়, শাস্তি প্রাপ্য হয়, তাহলে বাকি পার্টনার আপনাকে দেখতে হবে যে শাস্তিটা কি। দিস ইজ দ্য কোয়েশ্চেন, শাস্তিটা কি? শাস্তিটা যদি হয় ব্যক্তিগতভাবে তাকে জরিমানা, তাহলে বাকিদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না। কিন্তু যদি ফার্মের উপরে আসে, অর্থাৎ তিনি যে প্রবলেমটা ক্রিয়েট করেছেন সেটার উপরে ফার্মের রিস্টিং চলে গেছে। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা জানেন না বোধহয়, ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এই যে অডিট ফার্ম গুলো, আমি আজকে একটা অডিট ফার্ম যদি দেই, আমি কালকে থেকে কি ব্যাংকের অডিট পাবো চেষ্টা করলে? না স্যার। আপনারা জানেন না, না জানেন না আমার ধারণা। জি স্যার আপনি না জানেন। বলেছেন, কিন্তু যদি জিজ্ঞেস করি যে কেন কেন বলেন তো, পাবে কেন, কি উত্তর দিবেন? স্যার লিস্টেড করা আছে কিছু ফার্ম, ওরা পাবে শুধু। হ্যাঁ, তার মানে এটা আপনি জানেন। বাকিদের জ্ঞাতার্থে জানাই যে আপনি চাইলেই বাংলাদেশে কতগুলো বিশেষ বিশেষ প্রতিষ্ঠানের অডিট সব ফার্ম করতে পারে না। 1, ব্যাংক; 2, নন ব্যাংক, যেমন লিজিং কোম্পানি বলি আমরা; 3, ইন্স্যুরেন্স; 4, লিস্টেড কোম্পানি; 5, এনজিও; 6, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। কেন পারে না? প্রত্যেকটা রেগুলেটরি অথরিটি, এই যে নামগুলো বললাম, এই নামগুলোর প্রত্যেকেরই একটা রেগুলেটর আছে। ইন্স্যুরেন্সের রেগুলেটরের নাম কি? কে বলতে পারবেন? ইন্স্যুরেন্স কোম্পানির রেগুলেটরের নাম কি? এই কথাগুলো কিন্তু জেনারেল নলেজের মতো। শর্ট ফর্ম হলো আইডিআর। ইদ্রা, IDRA। আইডিআর, ইসড্রা মানে কি? ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি রেগুলেটরি অথরিটি। অথরিটি। এই ইড্রার একটা লিস্টেড করা একটা লিস্ট আছে, লিস্টিং একটা কয়েকটা ফার্ম আছে, এই ফার্ম গুলো থেকেই সিলেক্ট করা হয়, যেমন ভাবে বাংলাদেশ ব্যাংক করে ব্যাংকগুলোর জন্য বা এনবিএফ এর জন্য। লিস্টেড কোম্পানিটা কি করে? সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। ঠিক আছে, এরা যাদেরকে বলবে অডিট করা যাবে। এখন কিভাবে করা যাবে, কিভাবে করে তারা, তার কিছু ক্রাইটেরিয়া সেট করা আছে। ওই ক্রাইটেরিয়াকে বেস করে তারা প্রতি বছর কোনো কোনো সময় 1 বছরের মধ্যে মোর দ্যান ওয়ান টাইম তারা এই লিস্টিং গুলা করে থাকে, তারাই শুধু পারে। সো তারা যদি কোনো পেনালাইজড করে ফার্মকে, যে না তোমার কারণে পুরো ফার্মটাই আসলে যে খারাপ কাজটা করেছো তোমরা, এটা পুরো ফার্মেরই উচিত না আর অডিট গুলা করা, তাহলে শুধুমাত্র ফার্মের উপরে এসে বাইন্ড করবে। কিন্তু ইউজুয়ালি পার্টনারশিপের কোনো আহ কারো দায়, কোন একটা পার্টনার দায় কিন্তু পুরো ফার্মের উপরে এসে বর্তায়। সবচেয়ে বেশি ক্ষতিটা হয় হচ্ছে রিপিউটেশন। যদি ফার্মে কোনো কারো পার্টনারে যদি কোনো বদনাম হয়, তাহলে পুরো ফার্মের উপরে রিপুটেশন নষ্ট হয় ফার্মের। এবং এই রিপুটেশন নিয়ে বিজনেস ল কাজ করে না। আমরা জানি যে বিজনেস ল টাকা পয়সা নিয়ে কাজ করে, কিন্তু আমরা যদি গুডউইল ক্যালকুলেশন করি, আপনারা গুডউইল জানেন তো? হোয়াট ইজ গুডউইল? হু নোজ? সুনাম। হ্যাঁ, সম্মান। বাংলায় শোনাম কি জিনিস? চৌধুরী বাড়ি আছে নাকি না, না বলে আমি চৌধুরী বাড়ির সন্তান, এটা একটা সুনাম। এখন যদি জিজ্ঞেস করা হয় ভাই তোমার সুনামের ভ্যালু কত, ও বলতে পারবে? পারবে? না না স্যার। স্যার। পারবে না। পারবে না। আপনারা কেউ বলতে পারবেন সুনামের ভ্যালু কিভাবে বের করতে হয়? পারবে না, পারবেন না। ধরেন কয়েকটা একটা মেথড আছে প্রতিষ্ঠানে, স্যার। না আমি মেথডটা বলে দিচ্ছি, সংক্ষেপে বলে দিচ্ছি, তাহলে ইজিলি আপনারা বুঝতে পারেন। একটা প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেট 100 টাকা। টোটাল অ্যাসেটের মধ্যে কি কি থাকে? কারেন্ট কারেন্ট অ্যাসেট, লং টার্ম কারেন্ট এন্ড অ্যাসেট, নন কারেন্ট হ্যাঁ, আর ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্টস, ইত্যাদি ইত্যাদি। এই টোটাল অ্যাসেটের সাথে আমরা কি করি, এক পাশে
অ্যাসেট থাকে, আরেক পাশে কি থাকে? লায়াবিলিটিস। লায়াবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি। ওকে, লাইবিলিটিস আমরা সহজে বলি টোটাল অ্যাসেট টোটাল লাইবিলিটি। ওকে, এই টোটাল লাইবিলিটির মধ্যে একটা পোর্শন আছে না কারেন্ট লাইবিলিটিস? জি স্যার। ওকে, টোটাল অ্যাসেট থেকে যদি কারেন্ট লাইবিলিটিস বাদ দেন তাহলে যে ফিগারটা দাঁড়ায় এটাকে বলে নেট অ্যাসেট। ঠিক আছে, কেউ যদি কোনো প্রতিষ্ঠান কিনতে চায় অথবা কেউ যদি কোনো প্রতিষ্ঠান বিক্রি করতে যায়, তখন এই যে নেট অ্যাসেট আছে এই নেট অ্যাসেট থেকে যদি কোনো বেশি ভ্যালু পায়, তাহলে আমরা বললাম কি টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস, আসলে ফিগারটা 70 টাকা। এখন যে প্রতিষ্ঠান কিনতে যাচ্ছে সেই প্রতিষ্ঠান দিতে চাচ্ছে 100 টাকা, অথবা আমি যে প্রতিষ্ঠান বিক্রি করতে যাচ্ছে আমি বলছি ভাই আমার প্রতিষ্ঠানের ভ্যালু 100 টাকা, তুমি 100 টাকা দিলে আমার প্রতিষ্ঠানের সকল শেয়ার তোমাকে আমি দিয়ে দেবো। তাহলে এই প্রতিষ্ঠানের গুডউইল ভ্যালু কত? 30 টাকা। 30 টাকা। কেন? 30 টাকা। ওই যে আপনাদেরকে বললাম যে টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দিলে যে নেট অ্যাসেট থাকে, অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের ইকুইটি হচ্ছে সেই নেট অ্যাসেটটা, অথবা এই কোম্পানির ভ্যালু হচ্ছে ওই নেট অ্যাসেটটা। এই নেট অ্যাসেটের থেকে যদি 1 টাকাও বেশি পায় তাহলে 1 টাকা গুডউইল, 2 টাকা বেশি পেলে 2 টাকা গুডউইল, যদি 3 টাকা কম পায় তাহলে নেগেটিভ গুডউইল, লসে বিক্রি করা। তাহলে আপনারা সবাই বুঝলেন যে গুডউইল কিভাবে ক্যালকুলেশন করতে হয়? জি স্যার। জি স্যার। এই যে গুডউইলটা, এই গুডউইলটার সম্মান, অর্থাৎ গুডউইল তো একটা সম্মান, এই সম্মানটা নষ্ট হবে যেটার ভ্যালু ভিজিবল না। আপনি বলতে পারেন স্যার আপনি একটু তো আমাকে ভিজিবল ভ্যালু করে দিলেন, তাহলে এখন ভিজিবল না কেন বলছেন? কারণ হচ্ছে একজন পার্টনারের কারণে যে সম্মানটুকু নষ্ট হয়েছে, তখন কি এই কোম্পানিটা বা এই ফার্মটা কি বিক্রি হচ্ছে? না স্যার। বিক্রি হচ্ছে না। তাহলে আমরা প্রথম জানলাম গুডউইল বের করতে হইলে প্রথমেই শর্ত হইলো বিক্রি হইতে হবে, অর্থাৎ কোন প্রতিষ্ঠান এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করবে, বিক্রি করার ইন্টেনশন দেখাবে। আমি গুডউইল বের করতে চাই, কিভাবে বের করব সেটা ডিপেন্ড করবে আমি এই প্রতিষ্ঠানকে বিক্রি করতে যাচ্ছি কিনা। আদারওয়াইজ এটা গুডউইল কিন্তু ভিজিবলই থাকবে না, ইনভিজিবলই থাকবে। এবং এই যে 30 টাকার ইস্যুটা, এই ইস্যুটা কিন্তু নতুন যে কোম্পানি কিনলো সে তার হিসাবে কিন্তু এই গুডউইলে যে 30 টাকা সে দেখাবে যে আমি ওই প্রতিষ্ঠানকে 30 টাকা গুডউইলে কিনেছি। আর পার্টনারশিপ ফার্মে যদি এরকম ফার্ম বিক্রি হয়, অডিট ফার্ম বিক্রি হওয়ার সুযোগ নাই, কিন্তু পৃথিবীতে কি শুধু অডিট ফার্মই পার্টনারশিপ ফার্ম? নো, আরো না ফার্ম স্যার। আছে। তাহলে ওই ফার্মটা যদি কেউ বিক্রি করে দিতে চায় অন্য কারো কাছে, তাহলে এই ভ্যালুয়েশনটা এইভাবে ক্রিয়েট হবে। এবং যদি এটা রিপুটেশনাল রিস্ক আসে তাহলে ভ্যালুয়েশনে দেখা যাবে না, কিন্তু ফার্মের রিপুটেশন নষ্ট হবে। তাহলে আমরা ব্যাকে চলে যাই, আমাদের কোশ্চেনটা কি ছিল? আমাদের কোশ্চেনটা ছিল স্যার, যে জি, যে গুডউইলটা কিনলো ওইটা পরবর্তীতে ওই যে লোক কিনবে উনি কি হিসেবে দেখে? উনি ইনভেস্টমেন্ট হিসেবে দেখাবে যে সাইডে, সেই সাইডেই আবার গুডউইলও দেখাবে, তার মানে অ্যাসেট। উনি একটা অ্যাসেট ও, কিনেছে 30 টাকা দিয়ে, 70 টাকা দিয়ে কিনেছে কোম্পানিটা, আর 30 টাকা দিয়ে যে কিনেছে গুডউইলটা, তার মানে গুডউইল অ্যাসেট। গুডউইল ডেবিট, আর ব্যাংকের মানে চেকের মাধ্যমে ব্যাংক কিনেছে, ক্রেডিট। এই জন্য হলো ব্যাংক ডেবিট, এই ব্যাংক ক্রেডিট। ঠিক আছে, জি স্যার। তাহলে আমাদের প্রশ্নটা ছিল কোন প্রতিষ্ঠানের পার্টনার যদি কোনো কাজ করে যেটা খারাপ কাজ বা ভালো কাজ যাই হোক না কেন, দুইটাতেই কিন্তু বাইন্ড হয় ফার্ম, ফার্মের দায়ের আছে এখানে। কারণ ভালো কাজ করলে ফার্মের সুনাম বাড়ে, খারাপ কাজ করলে দুর্নাম বাড়বে, এটাই তো স্বাভাবিক। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি যেটা কন্ট্রাক্টের সাথেও রিলেভেন্ট, দেখি কে উত্তর দিতে পারে। কোন স্ত্রী তার হাজবেন্ডকে এজেন্ট হিসেবে নিয়োগ করতে পারে কিনা, অথবা হাজবেন্ড ওয়াইফকে এজেন্ট হিসেবে নিয়োগ করতে পারে কিনা? আরে তো স্যার দুজন কিভাবে, আলাদা কেন? আলাদা। ব্যবসা করার জন্য? আমি তো ব্যবসার কথা বলিই নাই। না ও, স্যার, পারে না। পারে। এটা একটা স্যার মজার, পারে। হ্যাঁ মজার ঘটনা। মজার ঘটনা হচ্ছে এরকম, একটা গল্প চলেই বলি। এক লোক বিদেশে গিয়েছে, প্রবাসী বাংলাদেশী, বাড়িতে তার ওয়াইফ, নতুন বিয়ে করে রেখে গেছে, 3 বছর ধরে খবর নেই, 2 বছর ধরে খবর নাই, 3 বছর হলো তো নাকি তালাকি হয়ে যায়, আমি ধরে নিচ্ছি 2 বছর ধরে খবর নেই। এখন এই 2 বছরে এই ভদ্র মহিলার ভরণ পোষণ দেওয়ার দায়িত্বটা কার ছিল? তার হাজবেন্ডের। এখন হাজবেন্ড নাই, তাহলে এই মহিলা কি করবে, চলবে কি করে? সে তার হাজবেন্ডের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি রিটার্ন পাওয়ার যোগ্য।
সম্পত্তির মালিকানা পাওয়ার যোগ্য না। খেয়াল করেন কথাটা, সম্পত্তির মালিকানা পাওয়ার যোগ্য না, সম্পত্তির রিটার্ন পাওয়ার যোগ্য। কারণ এখন পর্যন্ত এই ভদ্রলোক মারা গেছে, এটা প্রমাণ নাই, তাহলে সম্পত্তি ভাগাভাগি হচ্ছে না। আচ্ছা, তাহলে এই মহিলা চলবে কিভাবে? কারণ এর ভরণ পোষণ দায়িত্ব যেহেতু হাজবেন্ডের, এই ভদ্রলোকের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে যে রিটার্ন, সেই রিটার্ন থেকে সে চলবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্পত্তি থেকে যে চলবে সে পুরো সম্পত্তি রিটার্ন কি নিবে নাকি নিবে না? উত্তর কি আপনাদের কাছে, কি মনে হয়? পুরাটা তো নিবে না, এখন যে তো হাজবেন্ডের। হাজবেন্ড নাই, তো সেই তো মালিক, সে নিবে না কেন? এখানেই হচ্ছে এজেন্সি রিলেশনশিপ। ওয়াইফ তার হাজবেন্ডের এজেন্ট এখানে শুধু সম্পত্তির যতটুকু না হলে তার চলবে না, ভরণ পোষণ ততটুকু সে কিন্তু নিবে রিটার্ন, এর বাকিটা কিন্তু সে ভক্ষণ করতে পারবে না, সে জমিয়ে রাখতে পারবে। তাহলে এখানে কিন্তু সে এজেন্ট হয়ে গেল তার হাজবেন্ড, এবং এই সম্পত্তিটা যে রাখলো আমানতের মতো করে রাখতে হবে। এজেন্ট কি করে? এজেন্সি ব্যবসা আপনারা জানেন কিনা? এজেন্সি ব্যবসা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা? জি স্যার, এটা আমদানি রপ্তানি কাজে বেশি ইউজ হয় এজেন্সি ব্যবসাটা। এজেন্সি ব্যবসা আমদানি রপ্তানি কাজে ব্যবহার করা খুব কম হয়। কেন? বিদেশ থেকে যদি আমদানি, বলতে আমরা তো মিন করি যে বিদেশ টিদেশ থেকে আসা এবং যাওয়া, এটাই তো আমদানি রপ্তানি মিন করি। ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে নোয়াখালী আমরা আমদানি রপ্তানি ট্রিট করি না। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে যখন এজেন্ট হিসেবে নিয়োগ করে, ধরেন অনেক বড় বড় কিন্তু অ্যামাউন্টের ব্যবসা হয়, যেমন ফ্রিজ, টেলিভিশন, ইভেন গাড়ি। আমি গাড়ির কথাই যদি বলি, ধরেন ঢাকাতে টয়োটা ব্র্যান্ডের গাড়ি যারা ইম্পোর্ট করে, তারা বরিশাল, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ধরুন প্রত্যেকটা বিভাগে আবার একজন করে এজেন্ট নিয়োগ করে। সাপোজ এখন 5টা গাড়ি পাঠিয়েছে, গাড়ির এক একটার ভ্যালু 40 লাখ, তাহলে 2 কোটি টাকা সম্পত্তি পাঠিয়েছে। এই সম্পত্তিটা কি এজেন্টের, না এই সম্পত্তিটা যিনি ইম্পোর্ট করেছেন তার? যিনি যে ইম্পোর্ট করছে তার। যিনি ইনপুট করেছেন তার। গাড়িটা এখন চট্টগ্রামে, এখন এর মালিকানা কার? এখনো সরকারি। মালিক, এটা এজেন্টের কাছে সংরক্ষিত থাকবে আর কি। রাইট, মালিকানা সত্ত্ব কিন্তু পরিবর্তিত হয় নাই, যার ফলে এজেন্ট অনেক দামি দামি জিনিস কিন্তু তার নিজস্ব মালিকানায় না, কিন্তু সে রাখতে পারে। যেমনি ভাবে আমি বললাম ওয়াইফ হাজবেন্ডের সম্পত্তি এইভাবে রাখতে পেরেছে, যেটা মালিক সে না। এখন কথা হলো, আমি বলেছি যে তাহলে সে ভরণ পোষণের জন্য টাকা পাবে, রিটার্নকে খরচ করবে। একইভাবে খেয়াল করে দেখেন, ওই গাড়ি বিক্রি করে সংসার চলছে কার? এজেন্টের। তাহলে একজন ওয়াইফ এবং একজন গাড়ির এজেন্ট, এই দুইটার মধ্যে বেসিক তফাৎ কি আমি তো খুঁজে পাচ্ছি না। এই জন্যই বললাম হাজবেন্ড বা ওয়াইফ একে অপরের এজেন্ট হওয়ার সুযোগ আছে। আমরা এজেন্সি রিলেশনশিপ কন্ট্রাক্টে এইটা আমরা, যেহেতু আপনাদেরকে আমি সিনোপসিস দিব, আপনারা ওখানে পাবেন, ওটা আলোচনা করা হয় না, বাট এইরকম ভাবেই রিলেশনশিপটা ক্রিয়েট হয়। ওকে, আমরা নেক্সটে যাই। পার্টনারশিপে আমরা অনেকগুলো আলোচনা করেছি, কি কি আছে না আছে আলোচনা করেছি। এখন আমাকে 2-1টা আইটেম বলেন যে পার্টনারশিপের কন্টেন্টে বা এলিমেন্টস এর মধ্যে কি কি জিনিস আমরা দেখতে পেয়েছি। কারো মনে পড়ছে না? 2-একটা আইটেম বলেন। রাতুল, রাতুল ইসলাম সরকার, রাতুল, নীলা, নুসরাত জাহান নীলা, কোথায় আপনারা? তাহমিদুর। আমি কাকে ক্লাস করাচ্ছি, কাদের সাথে নিয়ে গল্প করছি? আপনার 2-3 জন ছাড়া তো বাকিদের খুঁজে পাচ্ছি না। আমিনা, স্যার আসসালামু আলাইকুম। স্যার আছি। কোথায়? আপনার আওয়াজ নাই কেন? দৌড় দিয়ে আসছেন নাকি দূরে ছিলেন? স্যার কাছেই ছিলাম, ফোনের কাছেই। সিনথিয়া, জি স্যার।
তাহমিদুর কোথায় গেলেন? তাহমিদুর, এই স্যার, হ্যালো স্যার। ফাইরুজ, হ্যাঁ কোথায় ছিলেন আপনি? স্যার এখানেই ছিলাম স্যার। তাহলে যখন ডাকলাম তখন ছিলেন না কেন? সত্যি বলেন, সত্যি বলেন, একটু দূরে ছিলেন। না স্যার, এখানেই ছিলাম স্যার, সামনে কল ছিল। স্যার, আমি তো নাক দিয়ে ভাত খাই। নাক দিয়ে না, না স্যার, একটু নিচ দিয়ে, তাই তো? রুকসানা, জি স্যার, আছি স্যার। জারাফ, জি স্যার। ওকে। প্রথম যে কন্টেন্টটা আপনাদের বলা উচিত ছিল সেটা হচ্ছে মিনিমাম 2 জন ব্যক্তির প্রয়োজন। এইটা বলতে পারলেন না কেউ? নাকি মাথায় কাজ করে না, নাকি আমার প্রশ্নই বুঝেন নাই? না আরো বলেন, স্যার, কোয়েশ্চেন বুঝতে ধরিয়ে পেরেছি। দিলাম, এবার বলেন। প্রফিট অ্যালোকেশন থাকতে হবে, অর্থাৎ রাইট, ওই যে প্রফিট কিভাবে রাইট, আর ভাগাভাগি করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা এগ্রিমেন্ট থাকতে হবে তাদের মধ্যে। রাইট, রিটেন গুড। এগ্রিমেন্ট। না, রিটেন তারপর না, পার্টনারশিপে কিন্তু রিটেন এগ্রিমেন্ট করা ম্যান্ডেটরি বলা হয় নাই। আচ্ছা স্যার। তারপর কতজন স্যার পরিচালনা করবে সেটাও তো মনে হয় আছে, কে কিভাবে পরিচালনা করবে এবং না, বেতন। কন্টেন্ট না, দিস ইজ নট এসেনশিয়াল কন্টেন্ট। আমি এসেনশিয়াল স্যার কন্টেন্ট জানতে লস চাচ্ছিলাম। শেয়ার করবে। লস শেয়ার করবে তার মানে হলো এই যে লস শেয়ার করবে যে বলেছে নীলা, এইটা দিয়ে আমরা বুঝি যে এটা একটা বিজনেস প্রতিষ্ঠান হবে। এইটা বলা দরকার ছিল যে বিজনেস করবে তারা, ক্যারিং অফ বিজনেস। হাজবেন্ড ওয়াইফ কিন্তু পার্টনার, আমরা রেগুলার বলি হ্যাঁ ও আমার পার্টনার, ও আমার পার্টনার, কিন্তু তারা কিন্তু কমার্শিয়াল ল বা বিজনেস ল পার্টনার না, ঠিক? তারা ঠিক হচ্ছেন স্যার। কি সম্পর্কের পার্টনার বলেন? আমরা পড়েছি কন্ট্রাক্টে, আনডিউ সোশ্যাল ইনফ্লুয়েন্স। ও রিলেশনশিপ, সোশ্যাল রিলেশনশিপ বলেছিলাম আমরা। এই জন্যই কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে কন্ট্রাক্ট হয়, সেই কন্ট্রাক্টটা মানে বিয়ের পরে কথা বলছি, যে কোনো বিজনেস কন্ট্রাক্ট যদি হয় তাহলে কে প্রমাণ করে যে না তাদের মধ্যে সত্যিকার অর্থে বিজনেসের কন্ট্রাক্ট ছিল? কোর্ট। কোর্ট, রাইট। এখন আসেন, ওই যে একজনে বলছিলেন যে স্যার রিটেন এগ্রিমেন্ট হতে হবে, রিটেন এগ্রিমেন্টের বিষয়ে আসি। কেন রিটেন এগ্রিমেন্ট করতে হয় না পার্টনারশিপে? পার্টনারশিপের সাথে কোন আইনের খুব মিল আছে? দহরম মহরম সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, কি জানেন? কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট স্যার। কন্ট্রাক্ট একটা, রাইট। কন্ট্রাক্টে যেরকম ভাবে বলা আছে যে রিটেন হওয়ার দরকার নাই চুক্তি, এগ্রিমেন্ট, তেমনি এখানেও তাই। পার্টনারশিপে কিন্তু পার্টনারশিপ আপনারা রেয়ারলি শুনবেন পার্টনারশিপ কন্ট্রাক্ট, কি শোনেন? এগ্রিমেন্ট। ডিড, পার্টনারশিপ এগ্রিমেন্ট। তাহলে আমরা জানি কি এগ্রিমেন্ট কি কন্ট্রাক্ট? না স্যার। না স্যার। সব এগ্রিমেন্ট কন্ট্রাক্ট যদি কন্টেন্ট থাকে তাহলে কন্ট্রাক্ট, আদারওয়াইজ এটা কন্ট্রাক্টে পরিণত নাও হতে পারে। পার্টনারশিপে কিন্তু কন্ট্রাক্ট লিখে কেউ পার্টনারশিপ করে না। কারণ কি, পার্টনারশিপের এই এগ্রিমেন্ট করা, কন্ট্রাক্ট করা, ডিড করা, এটা ম্যান্ডেটরি না, রিটেন করা কি ম্যান্ডেটরি না। সো পার্টনারশিপে আমরা প্রথমে জানলাম যে এটা ম্যান্ডেটরি না। এখন নেক্সট কোয়েশ্চেনে যদি যাই, যে পার্টনারশিপ কি আসলে রেজিস্ট্রেশন করতে হয়? কোম্পানিকে রেজিস্ট্রেশন করতে হয়, এটা জানেন কিনা? কোম্পানি ইয়েস স্যার, জি স্যার, ম্যান্ডেটরি। করতে হয় স্যার। জি স্যার। ম্যান্ডেটরি, আরজিএসসি। কোম্পানি রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটরি। কে করে দেয়? আরজিএসসি। আরজেসি। আরজিএসসি। নাও আপনারা একটু লেখেন তো চ্যাট বক্সে আরজিএসসি মানে কি। RJSC, দেখি কারটা সঠিক হয়। আমি 1 মিনিট সময় দিলাম, দ্রুত লেখেন, দেখবেন না কেউ, দয়া করে গুগলিং করবেন না, ভুল হলে হোক, টেস্ট হয়ে যাক একটা। টাইম ইজ রানিং। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সঠিক উত্তর কে দ্রুত দিতে পারে দেখবো। কেউ যদি কপি পেস্ট করে আমি বুঝে যাবো।
আর নিব না কারোরটা, হোক না হোক এক মিনিট। এখানে খেয়াল করেন, প্রথম লিখেছে নীলা। নীলার ভুলটা কোথায়? নীলার ভুলটা হচ্ছে রেজিস্টার লিখেছে। এর পাশাপাশি দেখেন রাকিবেরটা সঠিক, আমরা একটু মিলাই। রাকিবেরটা যেহেতু সঠিক, আমার ধারণা রাকিব গুগল থেকে নিয়েছে। রাকিব সত্যি বলেন। না স্যার। 100% সত্যি? স্যার 100%। তাহলে খুবই ভালো। দেখেন রাকিব লিখেছে রেজিস্ট্রার, যিনি রেজিস্ট্রেশন করেন, একটা ব্যক্তি, অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, এটা হলো আসলে নাম। এখন আপনি যেভাবে লেখেন সবারটাই বুঝছি, ঠিক আছে? ওকে, তো আমরা যেটা বলছিলাম যে কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয় আরজেএসসি থেকে। এখন পার্টনারশিপের রেজিস্ট্রেশনটা তাহলে কোন অথরিটি দেয়? কেউ জানেন কিনা? নো স্যার, আপনি জানেন? বলে দেন। সেম স্যার অথরিটি। এটা থেকেই করতে হয় মনে হয়। জি স্যার, এখানে ফার্ম আছে তো স্যার। হ্যাঁ হ্যাঁ, লেখাই তো আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি তো ভাবছিলাম যে ওটা দেখেই আমরা বলতে পারবো যে জি স্যার এটাই হবে। কোম্পানি ফার্মস, ফার্মের রেজিস্ট্রেশন তারাই দেয়, ঠিক আছে? তো কিভাবে রেজিস্ট্রেশন দেয়? আমরা জানি যে একটা পার্টনারশিপ ফার্ম করতে হলে প্রথমেই রেজিস্ট্রেশন করাটা ম্যান্ডেটরি না। যেহেতু রিটেনই করা ম্যান্ডেটরি না, রেজিস্ট্রেশন তো প্রশ্নই আসে না। হোয়ারাজ আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন, তখন কি তারা আপনাকে মুখের রেজিস্ট্রেশনে রেজিস্টার করে দিবে? মুখের না স্যার, না এগ্রিমেন্টে স্যার। না করে স্যার। দিবে? দিবে না। দেন এইখানেই আসছে কথাটা যে আমার এই ডিড, আমার এই এগ্রিমেন্ট, এটা রিটেন হতে হবে কি হবে না? এটার উত্তর হচ্ছে আমরা কন্ট্রাক্টে পড়ে আসছি যে অন্য কোনো আইন, মনে আছে কিনা আপনাদের, অন্য কোনো আইন যদি ম্যান্ডেটরি করে, প্রয়োজন থাকে, তাহলে শুধুমাত্র করা যাবে। যেমন এখানে আছে, আমি আইসিবির কথা বলেছিলাম যে পার্টনারশিপ ডিড রিটেন হইতে হবে, কারণ আইসিবি আপনাকে তা না হলে পারমিশন দিবে না, তাই না? সো পার্টনারশিপ ফার্ম গুলো রেজিস্ট্রেশন করবে, করার আগে তারা ডিড কে রিটেন করবে। করার পরে আরজেএসি নিজস্ব কিছু কিছু ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করে আরজেএসসির কাছে দিবে। তারপরে গিয়ে আরজেএসসি সেটাকে সব ওকে যদি পায়, তাহলে তারা রেজিস্ট্রেশন করবে। তা কি কি জিনিস দিবে বা কি কি তথ্য থাকবে? যেমন ফার্মের নামটা কি, ফার্মের মেইন অফিস কোথায় অবস্থিত, মেইন অফিস আর ব্রাঞ্চ অফিস এই দুটো কিন্তু আলাদা করে দিতে হয়। ফার্মের উদ্দেশ্য কি, মানে কি ব্যবসা, যেমন অডিট ফার্ম হলে অডিট ব্যবসা। এরপর হচ্ছে কোন পার্টনার কত তারিখে জয়েন করেছেন, কত, মানে কি বলে এটাকে, পার্টনারদের কার কি ঠিকানা। ঠিকানা আবার দুই কিসিমের, একটা হলো পার্মানেন্ট, একটা হলো কারেন্ট বা প্রেজেন্ট। ফার্মটা কতদিন চলবে, এটা কি কোনো পার্টিকুলার প্রজেক্ট করার জন্য ব্যবসা, এটা কি অনধিকাল ধরে চলতে থাকা ব্যবসা হবে, এই বিষয়গুলো কিন্তু সেখানে থাকে, ওই ওই ফর্মের মধ্যেই থাকে। ইনফ্যাক্ট এগুলো এগুলো সব কিছু দেওয়ার পর আরজিএসসি ভেরিফিকেশন করে করে আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে পার্টনারশিপ ফার্মগুলো এরা কি রেজিস্ট্রেশন করে? উত্তর হচ্ছে করে, তবে খুবই কম। কেন? তারা কিন্তু কোম্পানির হ্যাসেল থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু পার্টনারশিপ করেছিল। এখন যদি তারা হ্যাসেলের মধ্যে ঢুকে যায়, তাহলে কি হবে? প্রতি বছর অ্যাকাউন্টস তৈরি করতে হবে, অ্যাকাউন্টস অডিট করাইতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই টেন গুলা বা রেগুলেটরি খরচ টরচ অনেক থাকে, এগুলো না করার জন্য তারা হয়তো রেজিস্ট্রেশনটা করে নাই বা রেখে দিয়েছে ডিট করে। সুতরাং আমরা এটা জানলাম যে রেজিস্ট্রেশন করাটা ম্যান্ডেটরি না, তবে যদি রেজিস্ট্রেশন করতেই হয় তাহলে এই ফর্মালিটিস গুলো তাদেরকে ফিল আপ করতে হবে। এখন কথা হলো যে রেজিস্ট্রেশন না করলে কি ক্ষতি? করলাম না আমি রেজিস্ট্রেশন, কি যায় আসে, আমার কি ব্যবসা ক্ষতি হবে? উত্তর কি? রেজিস্ট্রেশন না করলে কি আমার ব্যবসা কোনো ক্ষতি হবে? না স্যার। কি থার্ড পার্টির এগেইনস্টে মামলা করার যে থার্ড বেনিফিটটা, পার্টির জন্য যদি মামলা টামলা করি তাহলে সেটা করতে পারবো না আর কি, যদি রিটার্ন নাই। এইখানে কি ঝামেলা? আপনি যদি মনে করে থাকেন যে দুনিয়া সব ভালো, ভাই কিসের মামলা কিসের কি, কারোর সাথে কোনো ঝামেলা হবে না, তাহলে তো আপনি ব্যবসা করবেন না। কারণ ব্যবসা যেদিন শুরু করবেন না, সেদিন দেখবেন আপনার পাশে একজন রাইভাল দাঁড়িয়ে গেছে, একজন প্রতিযোগী দাঁড়িয়ে গেছে। সুতরাং ওইটাও আপনাকে ভাবতে হবে যে এটা যদি কোনো কেস কামারিতে চলে যায়, তাহলে আমি
আমি কিভাবে কোর্টের কাছে যাব? আমি তো কোর্টের কাছে গিয়ে কোনো বেনিফিটই পাবো না। সেই জন্য রেজিস্ট্রেশনটা করা ভালো। ঝামেলা থাকে, প্যারা নেয়, অনেক ধরনের নতুন নতুন জিনিস তাদেরকে করতে হবে, কিন্তু করাটা ভালো। এবং ইন্টারেস্টিং ঘটনা শুনেন একটা, রেজিস্ট্রেশন না করলে কোর্টের কাছে গেলে আপনি এই মামলা মোকদ্দমাতে সেটেলমেন্টে ক্লেম করতে পারবেন 100 টাকা। আপনার 2 কোটি টাকার প্রতিষ্ঠান, কোনো পার্টির সাথে আপনি ঝামেলায় পড়েছেন, আপনি কোর্টের কাছে গিয়ে 100 টাকার ক্লেম চাইতে পারবেন যে আমাকে ক্ষতি করেছে। কোর্ট বলবো ঠিক আছে 100 টাকা, তুমি 100 টাকা নিয়ে নিও। এটা হলো আমাদের আইন। এই জন্য এইটা হয়তো পরবর্তীকালে চেঞ্জ টেঞ্জ করে নাই, করলে ভালো হতো, যেহেতু পার্টনারশিপ 1932 তো না পার্টনারশিপ অ্যাক্ট নাকি? জি ইয়েস স্যার, স্যার। 1932। তারপরে যেহেতু করে নাই, করলে হয়তো এখন এটা 1 কোটি টাকাও হতে পারে, যে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। এই আমাদের দেশের আইনগুলো খুব অদ্ভুত, এত থেকে এত, মানে এমন একটা ডিসক্রিপশন রেখে দিবে যে ভাই তোমাকে আমি 5 লাখ টাকা জরিমানা করব, যদি না 1 লাখ টাকা করি তাহলে তুমি আমাকে 1 লাখ টাকা দিও, তাহলে কি টোটাল কত, মানে আমার খরচ কত, আমার বিরুদ্ধে জরিমানা 5 লাখ টাকা পর্যন্ত করা যাবে। ঠিক আছে, 5 লাখ টাকা পর্যন্ত করা যাবে। সে বললো যে 1 লাখ টাকা করবো আর 1 লাখ টাকা আমাকে দিবে, তাহলে আমার খরচ কত? এইভাবে গেলে এই ফর্মুলা 5 লাখ টাকা জরিমানা করা যাবে, 2 লাখ। সে করবে 2 লাখ, মানে 1 লাখ করবে আর 1 লাখ খাবে, তাহলে আমার খরচ কত? 2 লাখ। 2 লাখ। গভর্নমেন্ট রেভিনিউ হারাচ্ছে কত? 1 লাখ। কিভাবে? সে যদি 5 লাখ টাকা জরিমানা করতো, গভর্নমেন্ট রেভিনিউ হারাতো কত, রেভিনিউ পেত কত? 5 লাখ। এখন রেভিনিউ পাচ্ছে কত গভর্নমেন্ট? 4 লাখ টাকা হারাচ্ছে স্যার। রাইট। দেখেন কিভাবে এই দুর্নীতি করলে কিভাবে দেশ ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়। আপনি তো চিন্তা করবেন আমার তো 3 লাখ টাকা লাভ, জি স্যার, এই জন্য কিন্তু দেওয়ার জন্য, এই জন্য বলে যে নিজ এই যে দিয়ে দিতে বেশি প্রেফার জরিমানাটা করে। 17 কোটি 18 কোটি বা 20 কোটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সে বলতে পারবে ভাই মাফ করে দিস, আমি 3 লাখ টাকা তোদের জন্য আমি 3 লাখ তোদেরকে আমি 3 লাখ টাকার বেনিফিট দেই নাই। এই কবরে গেলে তো এগুলোর হিসাব হবে। 18 কোটি মানুষের কাছে গিয়ে বলা সম্ভব ভাই মাফ করে দিন, মাফ করে দিন, সম্ভব কোনোদিন? না এই স্যার। জন্য দুর্নীতি করতে হয় না, কারণ এটা তো ক্ষমার অযোগ্য। কত মানুষের কাছে আপনি ক্ষমা চাইবেন? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছে ভাই ওদের কাছ থেকে ক্ষমা চেয়ে আসো, তারপর আমি দেখবো না। এনিওয়েজ, আমরা যেহেতু ওই পারের কথা চিন্তা করে আগাচ্ছি না, আমরা এই পারেরটাই করছি, ব্যবসা বাণিজ্য নিয়ে আছি, আইনে যা বলেছে সেখানে থাকি। তাহলে এটাই বললাম যে এইরকম কিছু কিছু আহ, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার জন্য রেজিস্ট্রেশন করাটা ভালো, উত্তম, বাট এটা ম্যান্ডেটরি না। আমরা কন্ট্রাক্টের মধ্যেও কিন্তু আলোচনা করেছিলাম আলোচনা করার সময়, এবং এইটাতেও কিছু আলোচনা করেছিলাম যে একজন মাইনর সে কি পার্টনার হতে পারে। একটু ব্যাকে যাই, উত্তর কি হবে? আমরা আলোচনা করেছিলাম, সেটা আবার আলোচনা করছি। আরে স্যার, পারে, কিভাবে পারে? স্যার তখন তো ওই পার্টনার নামমাত্র অংশীদার থাকবে, মানে পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না, রাইট, সে আর তার অপারেশনে আয়ও পার্টনার। অর্জন করবে না। তার মানে হলো যে পার্টনারদের যে জানলাম যে পার্টনার মাইনর পার্টনার হতে পারবে, কিন্তু সে শুধুমাত্র প্রফিটের বেনিফিশিয়ারি, কাজের বেনিফিশিয়ারি না, অর্থাৎ সে কাজ টাজ করতে পারবে না। কারণ কি? তার কি নাই, কি অযোগ্যতা? রেশনাল জাজমেন্ট। রেশনাল জাজমেন্ট। আলহামদুলিল্লাহ, আপনার সুন্দর একটা টার্ম একদম মাথার মধ্যে ঢুকিয়ে রেখে। ওকে, পার্টনারশিপ ফার্ম যদি কেউ বন্ধ করতে চায়, তাহলে তাকে কোর্টে যেতে হবে কি মাস্ট, নাকি না গেলেও চলবে? না গেলেও চলবে। আরো একটু শুনি আপনার চুক্তিবাদ কথার উত্তরের চুক্তিবাদ মধ্যে হয়ে পুরো গেলে experience খুঁজে পাইনি। স্যার, এটা কি চুক্তিবাদ রেজিস্টার? হয়ে গেলেই তো শেষ। স্যার রেজিস্টার করা না থাকলে, আইনের দ্বারা না থাকলে স্যার না গেলেও চলবে। গুড, ভেরি গুড। আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে আপনারা ধামাধাম উত্তর দিবেন না, বারবার বলছি ধুমধাম উত্তর দেওয়ার জায়গা সিয়ে না। আগে আপনারা ওই সব সময় চিন্তা করবেন, এটা না হলে ওটা, ওটা না হলে এটা, এই টাইপের উত্তরগুলো কিন্তু বারবার চিন্তা করতে পারবেন। আমাদের কাছে যখন কোনো প্রতিষ্ঠান কোনো বুদ্ধি চায়, তখন আমি কিন্তু স্ট্রেইট উত্তর দেই না, আমি প্রথমে অনেকগুলো রেফারেন্স দিই, উমুক আইন তুমুক আইন, উমুক মামলার রায়, তুমুক মামলার রায় বলে টলে, তারপর বলি সব বিচার বিশ্লেষণ করে মনে হচ্ছে এবং আপনার কেস দেখে মনে হচ্ছে এটা এরকম হলে ভালো হয়। সে আমার ওই ভালো হওয়ার উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নেয়।
কনক্রিট সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমাদের নাই। এটা কোর্টের সিদ্ধান্ত হতে পারে, কোর্ট বলে দিতে পারে, কোর্ট স্পষ্ট রেজাল্ট দিয়ে দেয়, কিন্তু আমরা পারি না, আমাদের কিছু বার আছে। এই জন্য আমরা কিন্তু এই যে আমরা এরকমই হয়ে গেছে, ভাই কেমন আছেন, দেখেন না কেমন আছি, এই টাইপের স্ট্রেইট আমরা যেতে পারি না মনে হয়। এনিওয়েজ, যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তো এটা কোর্টে যেতে হবে আপনাকে। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলেও আপনাকে কোর্টে যেতে হতে পারে। কখন? আপনি ফার্মটা বন্ধ করার পরে এই যে দেনা পাওনা, যে কোনো ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করলে তো দেনা পাওনার হিসাবও চুকাতে হয়। দেনা পাওনা যদি আপনি পরিপূর্ণভাবে পরিশোধ না করেন তাহলে যারা পাওনাদার তারা কিন্তু কোর্টে গিয়ে মামলা করতে পারে, তখন আপনাকে কোর্টে যেতে হবে, কোর্ট থেকে সিদ্ধান্ত। আদারওয়াইজ যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এত জরুরি না, আপনি সেটেল টেটেল করে যার যে টাকা পয়সা যে যত পায় টাকা পয়সা সব দিয়ে গাট্টি বস্তা গোল করে বাড়ি চলে গেলেন, সমস্যা নাই। আপনি আপনার পার্টনার ভাগটা বুঝে নিলেন, লস হলে লস, লাভ হলে লাভ, নিয়ে চলে গেলেন, হয়ে গেল। হুম, এখন আমাকে কি আপনারা বলতে পারেন যে কোন কোন গ্রাউন্ডে একটা পার্টনারশিপ ফার্ম ডিসলভ হতে পারে? স্যার একজন পার্টনার যদি মারা যায় তাহলে। Good. আর পার্টনার যদি যদি মানসিক পার্টনারটা ভারসাম্য যদি হয়। পাগল হয়, পাগল হয়, হতে পারে। কোনো একজন পার্টনার পার্টনার চলে গেলে Insolvent দেউলিয়া হয়ে যায়, ঘোষিত হলে, বুঝি নাই। কোনো কোনো পার্টনার যদি ইনসলভেন্ট হয়ে যায়, ইনসলভেন্ট হয়েছে, হ্যাঁ। আইন দ্বারা অবৈধ হলে কোনো পার্টনার, হ্যাঁ, সেটা হতে পারে। কোন পার্টনারশিপ যদি কোনো টার্মের জন্য করা হয়ে থাকে 1 বছর, তাহলে 1 বছর পরের দিনই তো শেষ। পার্টনারশিপ যদি কোনো প্রজেক্টের অগেনস্টে হয়ে থাকে তাহলে প্রজেক্ট শেষ, পার্টনারশিপ শেষ। তাহলে আমি দুটো বললাম, আপনার কয়েকটা বললে, 4-5টা তো হয়ে গেল। বা যেসব চুক্তি করছে তার মধ্যে একটা চুক্তি ভঙ্গ করলেই তো শেষ। এটার একটা ব্যাপার আছে যে প্রত্যেকটা চুক্তি ভঙ্গ করলেই যে পার্টনারশিপ শেষ হয়ে যাবে তা না, কারণ পার্টনার তো দুজনের মধ্যে, তাদের চুক্তির মধ্যে একটা জায়গায় তো বলা ছিল যে আমি তোমাকে প্রতি মাসে 1000 টাকা দিব, এখন সে দিল না। এখন যে পার্টনার 1000 টাকা পাওয়ার কথা ছিল সে বললো যে দরকার নাই, আমরা নিজেদের মধ্যে আছি, থাকুক। এরকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে হয়তো নাও হতে পারে, নেগোসিয়েশনের মাধ্যমে এটা হয়তো সেটেল করা যেতে পারে। বাট এলিমেন্টস এর মধ্যে, মেজর এলিমেন্টস এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো ভঙ্গ করা যাবে না। তারপরে হচ্ছে যদি কোনো কোনো যে আইটেম নিয়ে বিজনেস, সেই আইটেমের যদি কোনো লিগ্যালিটি না থাকে তাহলে সেটা অবশ্যই ডিসলভ হয়ে যাবে, কোর্টের সিদ্ধান্ত হলে ডিসলভ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। ইনসলভেন্ট আলোচনা করেছি আমরা। এখন আমি বলেছিলাম যে আমাদের পার্টনারশিপ ক্লাসের শুরুর দিকে যে পার্টনারশিপ কতগুলো ক্যাটাগরি আছে, কয়েক ধরনের পার্টনারশিপের নাম আমরা জানি। যেমন বলা হয় অ্যাক্টিভ পার্টনার, ইনঅ্যাক্টিভ পার্টনার, স্লিপিং পার্টনার, এগুলো আপনারা শুনেছেন কিনা কারো মুখে? জি স্যার। জি ইয়েস স্যার। স্যার। স্লিপিং পার্টনার আর অ্যাক্টিভ পার্টনারটা শোনা যায়। শোনা যায়, এটা প্রায় প্রায় শোনা যায়। এখন আমাদের কিন্তু এই ইনস্টিটিউটে অনেক পার্টনারকে আমরা দেখি যারা আসলে আহ, নামে কিন্তু কাজে না। কিন্তু এটা আসলে নিয়মও না, কাজের মধ্যে থাকতে হবে, কিন্তু কথা হচ্ছে যে সিএ প্রফেশনে আপনি অডিট করবেনই, অডিট ফার্ম মিনস আপনি অডিট করবেনই, এইরকম কোনো বাধ্যবাধকতা আমাদের নাই। আমি অডিট ফার্ম করতে গিয়ে আমাদের তো ব্যবসা, অ্যাকচুয়ালি অডিট ফার্মের ব্যবসা কিন্তু আপনার, আমি বলি যে এখানে কি ব্যবসা করা যায় না এরকম টাইপের, হালাল ব্যবসা মোটামুটি কম বেশি সবই করা যায়, দালালি টালালি, বিয়ে শাদী, অনেক কিছু ব্যবসা এখানে চাইলে করা যায়, জমির বেচা কিনা, এগুলো অনেক কিছু এখানে সম্ভব, যেহেতু আমরা আইন জানি, আইন বুঝি, এই জন্য আমাদের পক্ষে এগুলো করা সম্ভব। তো অডিট ফার্মের যারা পার্টনার তারা সবাই যে অডিট করে ব্যাপারটা সেরকমও না, অনেকেই আছে যারা ব্যবসা করে না, অনেকেই আছে যারা দেশেও থাকে না, বিদেশ থাকে, মাঝে মাঝে দেশে আসে, তখন কিছু কাজ করলে করলো, না করলে না, এরকম। বাট আমরা তো তাকে বলতে পারবো না যে তুমি ফার্ম পার্টনার হতে পারবে না, তুমি তো দেশেই থাকো না। তো আমরা প্রথমে যারা
প্রতিষ্ঠানের অপারেশনে ইনভলভ থাকে তাদেরকে বলা হয় অ্যাক্টিভ পার্টনার। যারা অপারেশনে ইনভলভ থাকে না কিন্তু অ্যাক্টিভ পার্টনারের মতো লায়াবিলিটি ভোগ করে, প্রফিটও তাদের শেয়ারিংটা ওইভাবেই হয়, তাদেরকে আমরা বলবো স্লিপিং পার্টনার। কিন্তু তারা যে করে নাকি, তারা করে না হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না, এদের দায়িত্ব কিন্তু অ্যাক্টিভ পার্টনারের মতোই। এটা গেল স্লিপিং পার্টনার। এদেরকে আবার আরেক নামে বলা হয়, সেটা হচ্ছে নমিনাল পার্টনার। এখন কথা হচ্ছে আরেকটা ক্যাটাগরি আছে, এটার নাম সাব পার্টনার। শুনেছেন কিনা? সাব পার্টনারের কথা কেউ শুনেন নাই? আত্মীয়রা আইনা দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, একজন পার্টনারের 50% শেয়ার, সে আবার ওই শেয়ার থেকে একটা অংশ তার আরেকজনকে শেয়ার করে তার অংশ থেকে, অর্থাৎ দুইজন, একজন 50 একজন 50, ওই যে একজন 50 যে সে আবার ওখান থেকে তার একজনকে শেয়ার করে কোন একটা অংশ, সেটাকে বলবো সাব পার্টনার। যিনি আরেক 50% তিনি কোনো কিছু শেয়ার করেন না, এটা হলো সাব পার্টনার। এটাও একটা ধরনের ক্যাটাগরি, এরকম আছে। এবং আমরা আমাদের অডিট ফার্ম গুলো তো দেখি যে একজন ব্যক্তি তার একটা প্রয়োজন, তার যে ক্লায়েন্ট গুলো, সেই ক্লায়েন্ট গুলো কাজ করতে হলে তার একজন লোক প্রয়োজন। তো যে লোক পাচ্ছে, যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কম, সে হয়তো সেরকম লোক পাচ্ছে না, তখন সে একজনকে বললো যে ভাই তাহলে তুমি চাকরি করতে হবে না, তুমি আমার এখানে পার্টনার হয়ে যাও, আমি তো আমার অংশ থেকে তোমাকে 5% দিব। তো বছর শেষে হিসাব করে দেখা যায় সেটাও মোটা অঙ্কের টাকা, এই লোক রাজি। 3-4 লাখ টাকা তো আমি কম ফার্মের পার্টনার হয়েই পাচ্ছি। সে হয়তো ফার্মের মেইন স্ট্রিমের যে পার্টনার, সেই মেইন স্ট্রিমের পার্টনার না, কিন্তু যেহেতু আরেকজন অংশ পাচ্ছে, সেও কিন্তু ওই ফার্মের পার্টনার হিসেবেই গণ্য হবে। ঠিক আছে? Okay. আজকে আমার ফার্স্ট ক্লাসটা দিতে চেয়েছিল, কিন্তু ফার্স্ট ক্লাসের সময় আমি ছিলাম না, আইসিএবি তে ছিলাম, এই জন্য করতে পারিনি। আচ্ছা, এখন একটা পার্টনারশিপ, ধরেন আমার একটা পার্টনারশিপ ফার্ম আছে, এই ফার্মে অনেক অ্যাসেট আছে, যেমন কম্পিউটার আছে, ফ্যান আছে, টেবিল আছে, চেয়ার আছে, এরকম অনেক অ্যাসেট আছে। এই অ্যাসেট গুলো কিভাবে ফার্মে আসে, কি কি ক্যাটাগরিতে এই ফার্মে আসতে পারে বলেন? স্যার এটা কি এমন নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট এই টাইপের কথা? হ্যাঁ, যে কথাই হোক না কেন, ফার্মে প্রপার্টি কিভাবে ঢোকে? এক, পার্টনাররা নিয়ে আসে। দুই, পার্টনারশিপ চলাকালীন অবস্থা, বিজনেস চলাবস্থা আসতে পারে। আরেকটা আসে, সেটা হচ্ছে ফার্ম বিক্রি করার সময় আসে। তাহলে তিন ক্যাটাগরিতে, প্রেজেন্ট, সরি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তিন ক্যাটাগরিতে আসে। ধরেন বিক্রি করারটা কিভাবে স্যার? ওই যে আমি বললাম গুডউইল, সেটাও তো একটা প্রপার্টি, গুডউইল ইটসেলফ এর প্রপার্টি, সুতরাং শেষেও আসে। এখন আর গুডউইল কি আমার, বিক্রির সময় শো করতে মানে হ্যাঁ, অন্য যখন সময় আমি প্রপার্টিটা বিক্রি করব তখনই তো শো হয় নাকি? মানে দেখো যে কিনবে আমার থেকে সে শো করতে পারবে, বাট আমি শো করতে পারবো না, এমন কি? আমি 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 একটা জানলাম যে আমার ফার্ম বিক্রি হবে। আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম, পার্টনারশিপ ফার্ম, আমাদের 3 বন্ধু মিলে করেছি, আমি বিক্রি করতে চাই। আমি তখন একটা ক্যালকুলেশন করলাম। কি ক্যালকুলেশন করি? আমি কি গুডউইল ক্যালকুলেশন করি? আমি বিক্রি করব, আমি বায়ার এখনো পাইনি, আমি গুডউইল ক্যালকুলেশন করতে পারবো? আমি শুধু বিক্রি করতে চাচ্ছি, কেনাই? পারবো না না স্যার। স্যার। না, কারণ আমি বায়ার নাই এখন পর্যন্ত। বায়ার যতক্ষণ না আসবে ততক্ষণ গুডউইল ক্যালকুলেশন করা যাবে না। আমি ক্যালকুলেশন করতে পারবো নেট অ্যাসেট, এবং সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে থাকে। তবে অনেক প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে থাকলেও অ্যাকচুয়ালি যে কিনতে চায় সে কিন্তু আরেকবার অডিট করায় নেয়। কারণ কি, ওই যে ফিক্সড অ্যাসেট সে যে বুকস অফ অ্যাকাউন্টসে দেখাচ্ছে সেটা রাইট কিনা। কারণ সে জমির দাম দেখাচ্ছে 100 টাকা, আসলে জমির দাম কিন্তু 500 টাকা, অথবা জমির দাম 500 টাকা, আসলে হবে 100 টাকা। সে তো বিক্রি করার সময় সব বেশি বেশি দেখাবে, বিক্রি করবে, সেই জন্য সে দাম বেশি বেশি বাড়িয়ে দেখাবে। ডেপ্রিসিয়েশন করতে করতে ফ্যানের দাম নাই 2 টাকা, অথচ সে দেখাচ্ছে 500 টাকা। কারণ সে জানে যে এই ফ্যানটা যদি আমি এখন বিক্রি করি তাহলে 500 টাকা পাবো, বাইরে কারোর কাছে যদি আমি সেকেন্ড হ্যান্ড ফ্যান বিক্রি করি। তার প্রিন্টার 10,000 টাকা কেনা ছিল, 5 বছর হয়ে গেছে, এখন দাম নেই 1 টাকাও, সেই প্রিন্টারের ভ্যালু দেখা যাচ্ছে 3,000 টাকা। কিন্তু এই জন্য যিনি কিনবেন তিনি কিন্তু আরেকবার অডিট করিয়ে নেয় যে অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের
ভ্যালুটা কত আছে, সেই ভ্যালুটার উপর ডিপেন্ড করবে ওনার বাইং ক্যাপাসিটি, উনি কত দামে কিনবে। তাহলে আমরা জানলাম যে যিনি সেলার, যার ফার্ম, তারা কিন্তু গুডউইল ক্যালকুলেশন করতে পারে না আনটিল এন্ড আনলেস নোবডি ওয়ান্টস টু বাই ইট। বাট স্যার আমার ইফ একটা কোশ্চেন ছিল স্যার, এই যে যারা অডিট করে, হ্যাঁ অডিটর যে হায়ার করা হয়, সাধারণত প্রতিষ্ঠানের যে ইন্টারনাল বডি থাকে, গভর্নেন্স বডি থাকে, তারা তো অডিটরদেরকে হায়ার করে, ইন্টারনাল অডিটর যারা। আর না, এই যে ইন্টারনাল অডিটর যারা, তাদেরকে যে হায়ার করে, এটা তো যে গভর্নেন্স থাকে, ম্যানেজমেন্ট করে, রাইট, ম্যানেজমেন্টই করে। ম্যানেজমেন্ট করে। আর এই যে শেয়ার হোল্ডাররা যে এক্সটার্নাল অডিটরদেরকে যে হায়ার করে অডিট করার জন্য, এটা কি বেসিক্যালি এই কারণেই করে যে আসলে তারা দ্বিতীয়বার অডিট করে দেখে যে আসলে প্রতিষ্ঠানের অবস্থা যেটা ম্যানেজার দেখাচ্ছে সেটা সঠিক কিনা, এই কারণে? উদ্দেশ্য ঠিক, উদ্দেশ্য এই কারণে ঠিক, কারণ হচ্ছে একজন এক্সটার্নাল যে ব্যক্তি অডিটে আসবে তার সাথে কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না। সেই প্রতিষ্ঠানের মালিক না, সেই প্রতিষ্ঠান থেকে ডিভিডেন্ড পায় না, সেই প্রতিষ্ঠান থেকে ইন্টারেস্ট পায় না, বা তাকেও আমরা কিছু দেই না। এবং আমাদের অডিট করার সময় বলা আছে, তুমি যদি অডিট করো কোথাও, তাহলে তুমি একটা ডিক্লারেশন দিবা। এই ডিক্লারেশনকে বলা হয় ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যে তোমার সাথে কোনো এই প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নাই, যে সম্পর্কটার কারণে তুমি স্যাক্রিফাইসিং মানসিকতা নিয়ে অডিট করবা। তো কি দাঁড়াচ্ছে, যে আমি যেহেতু বাইরের লোক, আমার কোনো স্বার্থ নাই, সেই জন্য আমি আমার নিরপেক্ষ দৃষ্টিতে অডিটটা করে দেখবো। আর ইন্টারনাল অডিটে যারা থাকে, তারা যেহেতু দীর্ঘদিন ধরে লোকজনের সাথে কাজ করে ফেলে, তার কলিগদেরকে সে ভালো মন্দ কিছু বলতে পারে না। এইটা একটা কজ। সেকেন্ড কজ, অডিট করাটা ম্যান্ডেটরি করেছে আমাদের দেশের আইন। তার মানে যে উদ্দেশ্যে হোক না কেন, এই প্রতিষ্ঠান মানে এই প্রতিষ্ঠানগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ম্যান্ডেটরিলি অডিট করাবেই বছরে একবার, এই দুইটা কারণে। তবে আমাদের দেশে মানুষ অডিট করায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে বাধ্য হয়ে, যেহেতু আইনে বলা আছে, আদারওয়াইজ করাতো না। আদারওয়াইজ আমাদের এত কষ্ট করে সিএ পড়া লাগতো না। এখন স্যার ওই যারা মনে করেন একই প্রতিষ্ঠানে একজন অডিটর দীর্ঘ সময় ধরে অডিট করতেছে, সেই ক্ষেত্রে তো পরিচয় টরিচয় হয়ে যায়, সেই ক্ষেত্রে হ্যাঁ, তো বলা কিছু আছে এই ইন্টারেস্ট। জন্য, তুমি যদি মনে করো থ্রেট, আমাদের কতগুলো, আপনারা যখন অডিট পড়বেন, আপনারা অ্যাসুরেন্স সাবজেক্টটা যখন পড়বেন, বিশেষ করে প্রফেশনাল লেভেলে অনেক ধরনের জিনিস জানবেন। অনেক সময় মনে হবে যে না, এই প্রতিষ্ঠানে অডিট করতেই পারবো না। যেমন আমাদের ফার্মে একটা প্রসিডিউর মেনটেন করি, বলাই আছে ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স প্রসিডিউর, অর্থাৎ আমি ক্লায়েন্ট আসলেই অডিট করব, ব্যাপারটা সেরকম না। ওখানে কতগুলো কোয়েশ্চেনিয়ার দেওয়া আছে, ওই উত্তরগুলো যদি মোর দ্যান 50% যদি ইয়েস হয় বা 60% ইয়েস হয়, তখন আমি ক্লায়েন্ট, আদারওয়াইজ নেই না। তো যেটা বলছিলাম, যে এই প্রতিষ্ঠানের সাথে যদি আপনার সম্পর্ক দীর্ঘদিন ধরে অডিট করার কারণে ভালো হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে আপনার কোন ইন্ডিপেন্ডেন্ট ছিল না, আপনি অডিটর হিসাবে অডিট করার হ্যাঁ, জন্য কি নির্দিষ্ট, মানে এই কয় বছর পর পর করতে পারবে বা এই কয় বছর পর পর বাদ দিতে হবে, এমন কোনো কি ধরাবাঁধা নিয়ম আছে? কোম্পানির ক্ষেত্রে বলা আছে 3 বছর, ব্যাংকের ক্ষেত্রে বলা আছে 3 বছর, এনবিএফআই তে বলা আছে 3 বছর, ইন্স্যুরেন্সে বা বলা আছে। গভর্নমেন্ট যদি বলে যে মিস্টার এক্স এই কোম্পানি একে অডিট করতে পারবে আজীবন, এমন কি কোনো হতে পারে? না, আইনে বলা আছে একটা প্রতিষ্ঠান একজন অডিটরকে প্রতি বছর, একজন অডিটর মানে অডিট ফার্মকে প্রতি বছর নিয়োগ দিবে। কাকে দিবে, কেন দিবে, কোথায় দিবে, একজনকে 100 বছর ধরে দিবে কিনা, এরকম কোনো আইন বলা নাই। যেটা আছে লিস্টেড কোম্পানিতে, যেটা আছে ব্যাংক। বুঝতে পারছি। ওকে, ইন্স্যুরেন্স কোম্পানি তো নাই, এটা ব্যাংকে আর এনবিএফআই তে আছে, আর লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আছে। অর্থাৎ কেউ যদি ব্যাংক হয় বাট নন লিস্টেড, তাকে তার জন্য বাধ্যতামূলক। আর যদি কোনো ইন্স্যুরেন্স হয়, সে লিস্টেড না, তাহলে তার জন্য ম্যান্ডেটরি না। ওকে, স্যার শেষের কথাটা বুঝতে পারলাম না, আবার একটু রিপিট করলে ভালো হয়। রিপিট করব। আচ্ছা, একটা, আপনাদের প্রশ্ন ছিল যে একটা অডিট ফার্ম একটা প্রতিষ্ঠানে কি সারা জীবন অডিট করতে পারবে না চেঞ্জ করতে হবে। কোম্পানি আইন বলেছে যে একজন অডিটরকে তুমি প্রতি বছর নিয়োগ দিবা। একজন অডিটরকে মানে কিন্তু একটা ব্যক্তিকে না, তুমি একটা অডিট ফার্মকে নিয়োগ দিবা। সেটা তুমি চাইলে এই বছর একজনকে দিলে, পরের বছর আরেকজনকে দিলে, তারপর আরেকজনকে, সেটা করতে পারো। তুমি চাইলে একজনকে দিয়েই যাচ্ছ, সেটাও করতে পারো, আইনে বাধা দিয়ে নাই, কোম্পানি আইন বাধা দেয়নি। তাহলে কি দাঁড়াচ্ছে, যে কোনো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি কিংবা একটা এক মালিকানাধীন কোম্পানি,
কিংবা একটা পাবলিক কোম্পানি চাইলে একটা অডিট ফার্মকে প্রতি বছরই নিয়োগ দিয়ে যেতে পারে, তবে একসাথে 1 বছরের অধিক নিয়োগ দিতে পারে না। অর্থাৎ তুমি আগামী 3 বছরের অডিটর নিয়োগ হলে এটা সুযোগ নাই। এই পর্যন্ত ক্লিয়ার আদি? ইয়েস স্যার। ওকে, নেক্সটে যাই। এখন ধরেন আপনি একটা লিস্টেড কোম্পানির অডিটর, শেয়ার মার্কেটে শেয়ার আছে এরকম কোম্পানি অডিটর, আপনি এই বছর অডিট করতে পারবেন। সামনের বছর যদি আপনি কোয়ালিটি আপনার মেনটেন করেন বা আপনার যদি কোয়ালিফিকেশন থাকে, আপনি পরের বছরও করতে পারেন, রিঅ্যাপয়েন্টমেন্ট বলা হয়। তার পরের বছরও আপনি করতে পারবেন, তাহলে 3 বছর হয়ে গেল। আপনি তার পরের বছর করতে পারবেন না। ওই টানা ফার্মটা করতে পারবে না স্যার, নাকি ওই হ্যাঁ, ফার্মের অন্য পার্টনাররা করতে পারবে? কোনো পার্টনারই পারবে না। আচ্ছা। নট অনলি দ্যাট, এইভাবে করা হয় যে এই পার্টনার যদি আরেক ফার্মে চলে যায়, তাহলে তো আরেক ফার্মে পারবে। এইটাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট করে, যেহেতু সেই লোকটা গত 3 বছর ধরে অডিট তো অ্যাকচুয়ালি ফার্ম করে না, করে তো কোনো একজন ব্যক্তি, মানে সাইন তো করে কোনো একজন ব্যক্তি। কিন্তু এরকম কোনো বান নাই। ধরেন আমি আজকে রহমান আনিসা আছি, আমি একটা ব্যাংকের আজকে 3rd ইয়ার, আমি অডিট করলাম, আমি এখন চলে গেলাম আরেকটা অডিট ফার্মে, ওখানে আবার এই কোম্পানির কাজ পেলো এবং আমিই কাজটা পেলাম। আইনের মধ্যে বলা নাই যে আমি এই কাজটা করতে পারবো না, যেহেতু ফার্মের নাম চেঞ্জড। ক্লিয়ার হচ্ছে? মানে জি স্যার, তারা তো আর কি ফার্মের সাথে কন্ট্রাক্ট করতেছে, এখন ভিতরে কে কি করতেছে এটা তো ভিতরে কে কি করছে এইটা ইস্যু না। তবে যেটা করা উচিত, যেটা আইনে বলা নাই করা উচিত, আমরা পড়েছি, সিএ তে আমাদেরকে এই জিনিসগুলো পড়তে হয়, এগুলোকে ইথিক্স বলা হয়, যে তুমি যদি 3 বছর করে থাকো এবং যেহেতু 3 বছর ফার্মের ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে, সুতরাং তোমার উচিত হবে না পরের বছর তোমার ফার্ম কাজ পেলেও তোমার এটা স্পেশাল এনগেজমেন্ট পার্টনার হওয়া উচিত না। তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হতে পারে, যেহেতু 4 বছর 3 বছর এটা বার আছে না, এই জন্য তুমি এটা না করো, তোমার অন্য পার্টনার করুক। সেগুলো আপনারা কিন্তু অ্যাসুরেন্স যখন পড়বেন, অ্যাসুরেন্স পাস করতে হলে তখন এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। কোনো কোনো জিনিস কিন্তু নিজের বুদ্ধি দিয়েও আপনাকে বের করতে হবে যে এখানে এটা করবো কি করবো না, নিজের জাজমেন্ট। বাধা নাই, কিন্তু আপনার করা উচিত হবে না। আপনাকে প্রশ্ন করবে এটা করতে পারবা, আপনি উত্তর দিতে পারবেন না যে পারবো না, আপনাকে বলতে হবে পারবো, বাট আই শুডেন্ট ডু দ্যাট। কেন? এই কারণে। এখন কি স্যার প্র্যাকটিক্যালি এই 3 বছর মানা হয়? মাস্ট, মানা হয় না, শুধু মাস্ট, এটা তো আইন, না মেনে কই যাবেন। স্যার ব্যাংক আরেকটা জিনিস, এটা পড়াশোনা রিলেটেড না, আবার রিলেটেড, এটা জিজ্ঞেস করি। যেমন একটা আর্টিকেলশিপ স্টুডেন্ট তো একজন পার্টনার স্যারের আন্ডারে রেজিস্ট্রেশন পায়, তাই না? তো স্যার যদি ফার্ম চেঞ্জ করে ফেলে, সেক্ষেত্রে তার আন্ডারে রেজিস্ট্রেশন পাওয়া স্টুডেন্টদেরও কি ফার্ম চেঞ্জ আচ্ছা, করতে এটা হয়? বুঝতে পেরেছি। আমি যদি এই ফার্ম চেঞ্জ করে আমার স্টুডেন্টকে আমি নিয়ে যেতে পারবো, সেই স্টুডেন্ট যদি চায় এই ফার্মই থেকে যাবে, সেটাও সে করতে পারবে, কোনো অসুবিধা নেই। স্টুডেন্টরা তো অনেক বেশি সুবিধা ভোগ করে, আপনারা জানেন কিনা, অনেক সুবিধা। আপনি চাইলে এই ফার্মে থাকবেন না, আপনি স্যারের কাছে এসে বলবেন, স্যার আপনাকে একটা এনওসি ধরিয়ে দিবে, আপনি অন্য ফার্মে চলে যাবেন। না স্যার, সহজে দেয় না, অনেকেই করে ফেসবুকে দেখছি। না, এটার একটা কারণ আছে, না দেওয়ার কারণটা আপনাদেরকে বলি। স্টুডেন্টরা এই একটা ফার্মে ঢোকার পরে সে খোঁজে যে কোন ফার্মের সুযোগ বেশি। এটা কি খুব স্বাভাবিক না যে সব ফার্মের সুযোগ সুবিধা একরকম হবে না? খুবই স্বাভাবিক। তো খোঁজার পরে সে দেখে যে ওই ফার্ম তো ভালো। এইটা যে শুধু কাজের ক্ষেত্রে ভালো তা না, যে ওই ফার্মের অনেক কাজ শেখার জন্য যাচ্ছে, ব্যাপারটা তা না। সে খোঁজে লাঞ্চ দিল কিনা, সে খোঁজে ছুটি পাইলাম কিনা, সে খোঁজে পরীক্ষার সময় বেশি ছুটি দেয় কিনা, ইত্যাদি ইত্যাদি। এও খোঁজে যে ওই ফার্মে গেলে কাজ করতে হবে না, তাহলে ওই ফার্মে যাই, একটু পড়াশোনা করতে পারলাম, একটু ঘোরাঘুরি করতে পারলাম, একটু গার্লফ্রেন্ডের সাথে সময় বেশি দিতে পারলাম। এই জন্য আজকাল কিন্তু এনওসি সহজে ফার্মগুলো এনওসি স্টুডেন্ট নিতে চায় না, কারণ সে ওখানে যা করেছে, সেও তো একটা সিএ ফার্মের আন্ডার, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের আন্ডারে ছিল, তাহলে ওই ছেলে তো আমার এখানে সে একই কাজ করবে। কিন্তু আপনি যদি বুঝাতে পারেন যে স্যার এই সমস্যার কারণে আমি এনওসি চাচ্ছি, আপনার এখানে তো স্যার লিস্টেড কোম্পানি অডিট করা যাচ্ছে না, ব্যাংকের অডিট করা যাচ্ছে, স্যার আমি এগুলো চাচ্ছি। এখন ওই স্যার বলতে পারে তুমি যেখানে যাবা তারা যে তোমাকে ব্যাংকের অডিটে পাঠাবে, এই শিওরিটি আমাকে দিতে পারবা? আপনি পারবেন? পারবেন না তো। এরকম অনেক বিষয় আছে যেই কারণে প্রথম দিকে অনেক এনওসি টেনওসি স্টুডেন্ট গুলো ফার্ম গুলো নিয়ে তারা প্রবলেম ফেস করেছে। এই ছেলে আবার ওখান থেকে এনওসি নিয়েছে কয়েকদিন পরে। এইরকম নানান ইস্যুতে এখন ফার্মের পার্টনাররা এনওসি স্টুডেন্ট নিতে চায় না সহজে, নিলেই প্রবলেম। তবে হ্যাঁ, কোনো স্যার যদি মারা যেয়ে থাকে, কোনো স্যার যদি ডিভিসি ব্লক হয়ে যায়, কোনো স্যার যদি ফার্ম বন্ধ করে দেয়, কোনো স্যার যদি এক ফার্ম থেকে আরেক ফার্মে যায়,
ইত্যাদি ইত্যাদি নানান কারণে, অথবা স্যার যদি মনে করে যে এনওসি নিলে আমার কোনো ক্ষতি নাই, তখন ওই ওই আমরা ধরেন একজন এনওসি স্টুডেন্ট আসছে, আমি কিন্তু ওই স্যারকে ফোন দিই, ভাই কি অবস্থা, আপনি স্টুডেন্ট ছাড়লেন কেন? সে বলে দেয়। ধরেন প্রান্ত কোনো একটা ফার্মে আছে, আমি প্রান্ত সম্পর্কে জিজ্ঞেস করলাম, বলে দিবে যে এবারে নিয়েন না, এ তো এই সমস্যা, তখন তো সে আরো বিপদে পড়ে। আমরা যদি এখন আগের পার্টনারকে জিজ্ঞেস করি, ভাই তুমি কেন ছাড়লা স্টুডেন্টকে, সে তো সব বদনাম করবে তার বিরুদ্ধে, তাহলে আমি কি হ্যাঁ আপনাকে নিব? তো হিতে বিপরীত হচ্ছে। তার থেকে ভাই যেখানে আছি ভালো আছি, অ্যাটলিস্ট আর্টিকেলশিপ শেষ করার পরে কাজটা শিখে নিব না চাকরি বাকরি করার সময়, এই আর কি। ওকে, আমরা তো অনেকগুলো আইটেম সম্পর্কে আইডিয়া পেলাম। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনাদের মনে থাকার কথা, আমরা যখন কন্ট্রাক্ট করেছিলাম তখন আমরা দুইটা শব্দ বলেছিলাম, একটা এক্সপ্রেস আর একটা ইমপ্লাইড, মনে আছে কিনা? জি স্যার। জি স্যার। মনে আছে? জিনিসটা বলেন তো, যেটা আমরা এখনো পাবো, এই জন্য বলে দিচ্ছি। মনে নাই? স্যার বলেন কি? লিখিত বা ডকুমেন্ট আকারে বা হচ্ছে মৌখিক ভাবে যেটা করা হয় স্যার ওটা এক্সপ্রেস, আর যেটা হচ্ছে স্যার কাজের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে স্যার ইমপ্লয়েড। রাইট। এখন সাদিক আপনিই বলেন যে পার্টনারশিপের ক্ষেত্রে কিভাবে আমরা এটা জাজ করব যে কোনটা এক্সপ্রেস অথরিটি বা এক্সপ্রেসের মাধ্যমে কন্ট্রাক্ট, আর এই কি বলে পার্টনারশিপ, আর কোনটা ইমপ্লয়েড এর মাধ্যমে পার্টনারশিপ। স্যার এক্সপ্রেস এর মাধ্যমে হচ্ছে মৌখিক বা লিখিত ভাবে যেটা করা হয় স্যার ওটা। রাইট। জি স্যার। আর ইমপ্লয়েড এর ক্ষেত্রে স্যার রেজিস্ট্রেশন করা হবে কোর্টের মাধ্যমে, ওটা না কি না হতে না পারে? না, এটা ইমপ্লয়েড শিওর না ক্ষেত্রে স্যার। হচ্ছে যে, ইমপ্লয়েড ক্ষেত্রে হচ্ছে যে আমি আপনার সাথে আমি আপনাকে অফার দিলাম যে সাদিকা চলো আমরা দুজনে মিলে আজকে একটা অনলাইন ব্যবসা করি, আপনিও বলেন ওকে, করাই যায়, তাহলে এগ্রিমেন্ট হয়ে গেল। এখানে কোনো এগ্রিমেন্ট নাই, আই মিন সরি না, এটা এইভাবে না, এটা হচ্ছে এক্সপ্রেস। আমি আর আপনি, আপনার একটা অনলাইন বিজনেস আছে, তা আমি কি করলাম, একদিন আপনাকে বললাম যে সাদিকা আপনার অনলাইন বেশ ভালো, আমি আজকে কয়টা রিপ্লাই দিই, আপনি রিপ্লাই দেওয়া শুরু, আমি রিপ্লাই দেওয়া শুরু করলাম। 3 দিন পর আপনার মনে হলো যে এই ছেলে আমাকে হেল্প করছে, ঠিক আছে ওকে আমি 10 টাকা দিই, আপনি আমাকে 10 টাকা দিলেন, শুরু হয়ে গেল কিন্তু আপনার সাথে আমার পার্টনারশিপ, কন্ডাক্ট, কাজের দ্বারা। অথচ আমি কিন্তু আপনাকে বলি নাই যে আমি আপনার সাথে পার্টনারশিপে আসবো। তখন একটা কাজের দ্বারা একটা পার্টনারশিপ তৈরি হয়ে যায়, পরবর্তীকালে আপনারা এটাকে এক্সপ্রেসে কন্ট্রাক্ট কনভার্ট করতে পারেন। যে এইভাবে লামসাম বেশি দিয়ে লাভ কি, আসেন আমরা একটা সিস্টেমেটিকে আগাই। অর্থাৎ কাজের দ্বারা যদি কোনো কন্ট্রাক্ট হয়, কোনো পার্টনারশিপ হয়, সেটাকে আমরা বলবো ইমপ্লাইড। স্যার উদাহরণ দুটো একটু আরেকবার দিবেন? সাদিকার একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, ব্যবসা। আমি একদিন সাদিকাকে বললাম, সাদিকা আপনার ব্যবসাতে আমি দুই একটা হেল্প করি, আমি দুই একটা টেক্সট রিপ্লাই দেই, অনেকে কাস্টমার তো আপনাকে মেসেজ করছে, আমি একটা রিপ্লাই দিই। তো আমি রিপ্লাই দিলাম এইভাবে, আজকে দিলাম কালকে দিলাম, তৃতীয় দিন সাদিকার মনে হলো যে এই লোক তো আমাকে হেল্প করছে, তাকে আমি 10 টাকা দিই, সে আমাকে 10 টাকা দিল, দেন ইট স্টার্টস পার্টনারশিপ বিজনেস। এরপরে আমি আবার কিছুদিন কাজ করলাম, আবার সাদিকা আমাকে কিছু টাকা দিল, এটা কিন্তু কাজের দ্বারা। ওকে আমি বলি নাই যে তুমি আমাকে টাকা পয়সা দিও, কিন্তু তার ব্যবসাতে আমি হেল্প করার কারণে আমি তার একজন পার্টনার হয়ে গেলাম। পরবর্তীকালে এটাকে আমরা এক্সপ্রেসে পরিণত করতে পারি, কারণ এটা একটা কাগজের মতো একটা সিস্টেমেটিক ওয়েতে যাওয়া ভালো। বাট প্রথমে কিন্তু ইমপ্লাইড অথরিটির মাধ্যমে আমাদের পার্টনারশিপ স্টার্ট হয়েছে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পার্টনারশিপের উপরে মাল্টিপল চয়েসে চলে যাব, এবং হোপফুলি সেদিন আমরা হয়তো ম্যাথসেও চলে যেতে পারবো। ঠিক আছে, আজকে বরং ক্লোজ করে দেই, রাত অনেক হয়েছে, নাকি আরো কিছুক্ষণ সময় কাটানো যায়? স্যার আমাদের এমসিকিউ দিতে চেয়েছিলেন আজকে। আজকে তো এমসিকিউ আলোচনা করবো না, আজকে তো শুধু পড়াশোনা আলোচনা করলাম, তবে যে লাস্ট ডিসকাশনে ক্লাস ছিলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এমসিকিউ তে যাব। দেওয়া হয়নি? নো স্যার, লাস্ট ক্লাসেরটা দেওয়া হয়নি, যে এমসিকিউ গুলো আপনি করিয়েছিলেন। ইসের কন্ট্রাক্টের জি স্যার, জি স্যার। অসুবিধা নেই, দিয়ে দেবো না, একসাথে সব দিয়ে দেবো না। স্যার হ্যাঁ, কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে একটা ছিল বেলমেন্ট, স্যার এই জিনিস একটু বুঝতে চাচ্ছি না।
ও আচ্ছা, এই টপিকটা। বলছি। এটা হচ্ছে এই যে ধরেন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় মাঝে মাঝে একজনকে বলে যাই, পাশের ফ্ল্যাটের লোককে বলে যাই, ভাবি চলে যাচ্ছি 7 দিনের জন্য কক্সবাজার, একটু আমার রুম বাসাটা একটু দেখে রাখবেন, আমার বাসায় তো একটা 2টা পাখি আছে, কয়েকটা গাছ আছে, একটু পানি টানি দেওয়া দরকার, আপনাকে আমি চাবিটা দিয়ে গেলাম, আপনার কাজের লোকরে দিয়ে একটু পানি দেওয়াতে পারলেও হয়ে যাবে, পাখিটাকে একটু প্রতিদিন একবেলা খাবার দিয়ে গেলেন। এই যে আমি তার কাছে আমার ঘরটাকে আমানত হিসেবে রেখে যাচ্ছি, দায়িত্বটা কিন্তু সিম্পল। দায়িত্ব কি? পাখিকে পানি দিবে বা খাবার দিবে, গাছে পানি দিবে, শেষ। কিন্তু পুরো অ্যাসেটের উপরে কিন্তু তার একটা এই কি বলে একটা দায় দায়িত্ব দাঁড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেইলমেন্ট। এখন এই বেইলমেন্টের কারণে ওই যে ভাবি, সে কি কোনো রিমুনারেশন পাবে? না স্যার। তোর হচ্ছে পাবে না। এইটাকে বলা হয় নো পেমেন্ট বেইলমেন্ট, নন ক্যাশাস। আর একটা হচ্ছে টাকা দিয়ে বেইলমেন্ট। যেমন ধরেন আমি মসজিদে ঢুকবো, ঢোকার সময় আমি এই আমার যে জুতা জোড়া, দামি জুতা, সেটা আমি একজনকে দিলাম, সে 5 টাকার বিনিময়ে সেটা রেখে দিল। এটাও কিন্তু এক ধরনের বেইলমেন্ট। পার্কিং চার্জ দেই না আমরা, গাড়ি পার্কিং সময় পার্কিং চার্জ, জি স্যার। এই গাড়িটা কিন্তু পার্কিং চার্জের বিনিময়ে একটা বেইলমেন্ট করা হলো, এবং বেইলমেন্টের চার্জটা কিন্তু অনেক লো হয় কম্পেয়ারিং উইথ অ্যাসেট, অনেক লো হয়। এক জোড়া জুতা রাখতে লাগবে 5 টাকা, একটা গাড়ি রাখতে লাগবে 60 টাকা, অথচ গাড়ির দাম কত? তাহলে যিনি এই বেইলমেন্ট করছেন বা দিচ্ছেন, সম্পত্তিটা অন্য কাউকে দিচ্ছেন, তাকে কি বলি? বেইলর। যিনি বেইল দিচ্ছে, যিনি নিচ্ছেন, তাকে বলা হয় বেইলি। আর যে রিলেশনটা তৈরি হচ্ছে তাদের মধ্যে, বিজনেস রিলেশন, সেটাকে বলা হয় বেইলমেন্ট। এখন বেইলমেন্ট বোঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, পার্টনারদের কিছু ডিউটি থাকে। ডিউটির মধ্যে কি কি থাকে? একজন একজন পার্টনারকে রেসপেক্ট করবে, কোনো ক্ষতি হলে তারা শেয়ার করবে, তাদের 2জন আর বা ততোধিক যদি পার্টনার হয়ে থাকে তাদের আনলিমিটেড লায়াবিলিটি থাকবে, তারা নিজেরা কোনো সিক্রেট প্রফিটে যাবে না। সিক্রেট প্রফিট কি? এই অডিট ফার্মের কথা যদি বলি, ফার্মের যত ইনকাম আছে সব একটা অ্যাকাউন্টে যাবে, সেখান থেকে 50-50 রেশিও শেয়ার হবে। এখন একজন একটা অডিট করে সে বললো, ভাই বিলটা তুমি আমাকে ক্যাশে দিও, তাহলে কি আরেকজন পার্টনার ভাগ পাবে? এই জাতীয় সিক্রেট প্রফিট করা যাবে না। তারপরে হচ্ছে নিজের বেনিফিটের কারণে, নিজের প্রাইভেট বেনিফিটের কারণে তিনি এমন কোনো কিছু করবেন না যাতে আরেকজন পার্টনারের লস হয়। সেটা কিরকম? আপনি সিনিয়র পার্টনার, আপনার রুমে এসি চলে, জুনিয়র পার্টনার রুমে এসি চলে না, এটা করা যাবে না। আপনি স্পেশাল কোনো বেনিফিট পাবেন না, দুজনে এক রুমে থাকবেন দরকার হবে। এগুলো হচ্ছে দায় দায়িত্ব। হোয়াট ইজ রিটায়ার্ড পার্টনার অ্যান্ড হোয়াট ইজ ডিসিসড পার্টনার? সো বলতে পারেন হোয়াট ইজ ডিসিসড পার্টনার, হোয়াট ইজ রিটায়ার্ড পার্টনার? ডিসিস্ট মানে কি স্যার, বের করে দেওয়া? ডিসিসড মানে মারা যাওয়া, যিনি মারা গেছেন তাকে বলবো ডিসিসড পার্টনার। আর যিনি ফার্মের বয়স, তার বয়সের কারণে ফার্ম থেকে আর কাজ করতে চাচ্ছে না, তাকে বলবো রিটায়ার্ড পার্টনার। স্যার রিটায়ার্ড ঠিক আছে? পার্টনাররা তো অনেক সময় এমন হয় যে তারা রিটায়ারমেন্ট করছে, বাট তার যে মূলধনটা দিচ্ছে এখানে সেটা সে তুলে না, সেটা ওইভাবেই রেখে দেয়। কিন্তু ওইটার বিপরীতে সে প্রতি মাসে মাসে বা একটা নির্দিষ্ট সময় সে কিছু বেনিফিট পায়, এরকম কিছু না? হ্যাঁ, 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 হ্যাঁ। এটা দুইটা ওয়েতে হতে পারে। একটা হচ্ছে তিনি তার ক্যাপিটাল তুলেও নিয়ে যেতে পারেন, আর নাও তুলতে পারেন। সেক্ষেত্রে তিনি যেটা করবেন, রিটায়ার্ড পার্টনাররা অপারেশনে ইনভলভ থাকেন না, তারা শুধু প্রফিট পার্টনার হয়। একটা কুইজ ধরি আপনাদেরকে। আমাদের অডিট প্রফেশনে ফার্মগুলোতে কোনো ম্যান্ডেটরি ব্যাপার আছে যে রিটায়ারমেন্টে যেতে হবে পার্টনারশিপে?
এই বয়সের পরে অডিট না প্র্যাকটিস স্যার, করা যাবে না এরকম? না স্যার। নাই। থাকার কথা স্যার। সার্ভিস দেওয়া যায়। আইডিয়া নাই নাই স্যার। নাই নাই। তবে আমার জানা মতে বাংলাদেশে একটা ফার্ম আছে যেই ফার্মে রিটায়ারমেন্টের জন্য বয়স আছে। তিনি শুধুমাত্র ওই ফার্ম থেকে রিটায়ার করবেন না, তিনি অডিট প্রফেশন থেকে রিটায়ার করবেন। সেই ফার্মটার নাম কি বলতে পারবেন? রহমান হক। আর এটা কেপিএমজি কি বলি। কেপিএমজি কেপিএমজি থেকে রুলস করা নাকি? হ্যাঁ, কেপিএমজি থেকে রুল করা। ওকে, এই যে পার্টনারশিপ ফার্মগুলোর যে আইন, কনস্টিটিউশন বলি আমরা, যে ধারা, এই ধারাগুলো পরিবর্তনে কেন প্রয়োজন হয় বলেন তো? অর্থাৎ বলতে পারবেন কিভাবে ফার্ম চলবে? এটার একটা আইন করা আছে, কিন্তু সেটা মাঝে মাঝে পরিবর্তন করতে হয় কেন? একজন ফার্মের দুজন পার্টনার, এই দুইজন পার্টনার, এটা কি কনস্টিটিউশন ওই ফার্মের জন্য? নো স্যার, পার্টনার বাড়তে পারে, কমতে পারে। না, ফার্মের জন্য এটা একটা কনস্টিটিউশন। আমাদের ফার্ম 2 পার্টনার বিশিষ্ট, এটা একটা কনস্টিটিউশন। যতবার পার্টনার চেঞ্জ হবে ততবার কনস্টিটিউশনে চেঞ্জ আসবে। যতবার ফার্মের কেউ রিটায়ারমেন্টে যাবে কনস্টিটিউশন চেঞ্জ আসবে। যতবার একজনকে বিদায় করবেন জোর করে বিদায় মানে টার্মিনেশন, ততবার চেঞ্জ আসবে। যতবার একজন ইনসলভেন্ট হবে ততবার কনস্টিটিউশনে চেঞ্জ আসবে। যতবার একজন করে মারা যাবে কনস্টিটিউশনে চেঞ্জ আসবে। যতবার পার্টনারদের প্রফিট রেশিও চেঞ্জ হবে ততবার, অর্থাৎ যে কোনো পরিবর্তনে ওই ফার্মের কনস্টিটিউশনে চেঞ্জ আনতে হয়। এই জন্যই দেখবেন আমাদের ফার্মেও যেটা হয়েছে, আমাদের ফার্মে প্রথম ছিল একজন মানে এক পার্টনার, সিঙ্গেল ফার্ম ছিল এটা। পরে একজন জয়েন করেছে, হলো চেঞ্জ। পরে আরেকজন জয়েন করেছে, চেঞ্জ। এই করতে করতে আমরা 5 জন পার্টনার, 6 জন ছিল, একজন মারা গেছেন। প্রত্যেকবার আমাদেরকে কনস্টিটিউশন বা আমাদের পার্টনারশিপ ডিড এগুলো চেঞ্জ করতে হয়েছিল। প্রত্যেকবার আইসিএবি থেকে আমাদেরকে পারমিশন নিতে হয়েছিল। স্যার নতুন কন্ট্রাক্ট করতে হয়েছিল প্রতিবার? কন্ট্রাক্ট না, ডিড এগ্রিমেন্ট করতে হয়েছিল প্রতিবার। আজকে তাহলে রাখলাম। নেক্সট ক্লাসে কিন্তু আমরা মাল্টিপল চয়েস করব। মাল্টিপল চয়েস বেশ মজা, তাই না? মজা জি লাগে। স্যার। জি জি স্যার, মজার। মজা, হ্যাঁ। একদম প্র্যাকটিক্যাল তো, মনে হয় যেন পরীক্ষা দিচ্ছি এরকম। ওকে, তাহলে সি ইউ ইন নেক্সট ক্লাস। আমি আপনাদেরকে যেটা করব, পার্টনারশিপের 2টা সিনোপসিস পাঠাবো, আর কন্ট্রাক্টের যত মাল্টিপল চয়েস আমার কাছে অ্যাভেলেবল সব পাঠাবো। এই তো আমার দায়িত্ব। ইনশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো আসসালামু থাকবেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।